আসসালামু আলাইকুম, সবাইকে টার্নিং পয়েন্টের পেজ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মিজানুর রহমান। শুরুতেই জেনে নিতে চাই যে স্যার কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। বরাবরের মতো আমি চেয়েছিলাম যে প্রতি সপ্তাহে যেন একটা করে ব্যালেন্স অ্যান্ড ক্লিপসের টোফেলের ক্লাস দেওয়া হয়, কারণ আমরা জানি যে বাংলাদেশ ব্যাংক এডি সিনিয়র অফিসার সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় যদি ব্যালেন্সটাকে কমপ্লিট করা যায় বা ক্লিপসটাকে কমপ্লিট করা যায় তাহলে ভালো একটা প্রিপারেশন কমপ্লিট হয়। সো কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন একটু লিখে জানাবেন, দেন আমরা আমাদের ক্লাস শুরু করব। সো যেখান থেকে যুক্ত হন, যারা শুরুতে যুক্ত হয়ে গিয়েছেন তাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে যে ক্লাসটি শেয়ার করে দিবেন, তাহলে আরও বেশি মানুষ আমাদের সাথে যুক্ত হতে পারবে। তাহলে ক্লাসগুলো আরও বেশি প্রাণবন্ত হবে এবং আমরাও আরও বেশি 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 ক্লাস দেবো। এবং আমি কিন্তু ধারাবাহিকভাবে কথা রাখার চেষ্টা করেছি, কারণ আমি বলেছিলাম যে প্রতি সপ্তাহে একটা করে ব্যালেন্স ক্লাস দেওয়ার চেষ্টা করব। এবং গত ক্লাসে আমরা 1 থেকে 5 পর্যন্ত সলভ করেছিলাম, 10 পর্যন্ত সলভ করেছিলাম। আজকে আমরা 11 থেকে শুরু করব, যতদূর যাওয়া যায় ইনশাআল্লাহ। সো অনেককে দেখতে পাচ্ছি তিনি যুক্ত হয়েছেন, তিনি লিখেছেন কেমন আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছেন আপনি লিখে জানাতে পারেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন নাহিদ আহমেদ, তিনি যশোর থেকে যুক্ত হয়েছেন। এছাড়াও যেখান থেকে আমাদের সাথে এই দুপুর বেলায় যুক্ত হয়ে গিয়েছেন একটু লিখে জানাবেন কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন একটু লিখে জানাবেন। কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এই মুহূর্তে আমরা একটু অপেক্ষা করছি আপনাদের জন্য। যেখান থেকে যুক্ত হয়েছেন একটু লিখে জানাবেন, দেন আমরা মূল ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। সো আজকেও আমরা বরাবরের মতোই আজকেও আমরা ব্যালেন্স টোফেল পড়বো। আমরা অনেককে দেখতে পাচ্ছি তিনি যুক্ত রয়েছেন আমাদের সাথে গাজীপুর থেকে। দুপুরবেলা কিন্তু খাওয়া দাওয়ার পরে যারা রেস্ট নিচ্ছেন তারা রেস্ট না নিয়ে কিন্তু ক্লাসটি করে ফেলতে পারেন। আর যারা যুক্ত হয়ে গিয়েছেন তারা আরেকটু এঙ্গেজমেন্ট বাড়িয়ে দেওয়ার জন্য চাইলে কিন্তু একটু শেয়ার করে ফেলতে পারেন এবং অন্যদেরকে একটু মেনশন করে দিতে পারেন যে ক্লাস শুরু হয়ে গেছে, তোমরা ক্লাসে জয়েন করতে পারো। সো এই ক্লাসগুলো কিন্তু আমি চেয়েছি যে ফ্রি করে দিতে, আপনাদেরকে এরকম ফ্রি দিচ্ছি। এটার জন্য কোনো আলাদা করে কোর্স হবে না, আমি বলে দিচ্ছি এটার জন্য কোনো কোর্স হবে না, এটা ফ্রিতেই ক্লাস হবে। সো যতদিন পর্যন্ত আপনারা আগ্রহী থাকবেন, মানে যতদিন পর্যন্ত আপনাদের আগ্রহ থাকবে, আপনারা এটার প্রতি ভরসা রাখবেন, আগ্রহ বাড়াবেন, ততদিন পর্যন্ত আমি এই ক্লাসটি নিতে থাকবো। এবং এটার জন্য আলাদা করে কোনো ব্যালেন্সের কোর্স বা ক্লিপসের কোর্স, সাধারণত দেখবেন যে সবাই আপনাকে ব্যাংকিং প্রিপারেশনের জন্য, বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের এডি সিনিয়র অফিসার এইসব প্রিপারেশনের ক্ষেত্রে অনেকেই আপনাকে ইনফর্ম করবে বা পরামর্শ দিবে যে ব্যালেন্সটা শেষ করো, ক্লিপসটা শেষ করো, পিয়ারসন অবজেক্টিভ ইংলিশ পড়ো, দেন হচ্ছে জিআরই বিগ বুক থেকে পড়ো। সো ওই বইগুলো থেকে কম্বাইন করে তো আমাদের শিট করা আছে, সেখান থেকে তো আমরা পড়াই। কিন্তু আমার মনে হয়েছে যে স্টুডেন্টদের বেসিকটা আর একটু ভালো ক্লিয়ার করতে, তাদেরকে একটু অ্যাডভান্স ব্যাপারটার সাথে হ্যাবিচুয়েটেড করতে, সো আমরা একটু ব্যালেন্স টোফেল ক্লিপস টোফেলটা পড়তে পারি। সেই ধারাবাহিকতা থেকেই আমরা দ্বিতীয় পর্ব শুরু করেছি আজকে। গতদিন প্রথম পর্ব ছিল, এভাবেই পর্ব 1, 2, 3, 4 এইভাবে যেতে থাকবে ইনশাআল্লাহ। সো যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন, যেখান থেকে যুক্ত হয়েছেন একটু লিখে জানাবেন। আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন, সে শুধু চুপ করে বসে না থেকে একটু লিখে জানিয়ে দেন যে আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা একদমই পড়াশোনাতে চলে যেতে চাই, কোনো কথাবার্তা না বলে। আমরা আজকে যেটা শুরুতে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লেখা আছে ইউজ টু অথবা বি ইউজ টু, এই দুইটা বিষয় নিয়ে কথা বলবো ইউজ টু এবং বি ইউজ টু নিয়ে। বরাবরের মতোই কিন্তু আমি বলেছিলাম যে এই ক্লাসটা কিন্তু ততদিন পর্যন্ত আমরা করতে থাকবো যতদিন পর্যন্ত আপনাদের আগ্রহ থাকবে, যতদিন পর্যন্ত আপনারা একটু শেয়ারিং কেয়ারিং করবেন ততদিন আমরা করতে থাকবো। দেখবো যে আপনারা শেয়ারিং কেয়ারিং করছেন না, তার মানে আমি বুঝে যাবো যে না, এই ক্লাসের আপনাদের প্রয়োজন নেই, খালি খালি ফ্রি ক্লাস দিয়ে টিচারের পেমেন্ট দিয়ে এগুলো করানোর তো প্রয়োজন হবে না। সো আমরা দেখতে পাচ্ছি যে অনেক কিন্তু দীপ্ত সাহাকে মেনশন করে দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি সেলিম রেজা লিখেছেন স্যার আপনার পড়তে পারলাম না, আরেকবার একটু লিখে জানাবেন। রায়হান আহমেদ যুক্ত রয়েছেন, তিনি লিখেছেন মোহাম্মদপুর থেকে যুক্ত হয়েছেন। নাম্বার দেন, নাম্বার কেন নেবেন? যে কোনো বিষয়ে যোগাযোগ করার সময় জন্য অলওয়েজ আমাদের টার্নিং পয়েন্টের যে পেজটা আছে সেখানে মেসেজ দেওয়ার চেষ্টা করবেন। যে কোনো যে প্রয়োজন আপনি চাইবেন, দেখবেন যে টার্নিং পয়েন্ট সেটা দেওয়ার চেষ্টা করবে। যেমন আপনারা বারবারই চেয়েছেন যে ব্যালেন্স টোফেলের ক্লাস আবার দেওয়া হোক, এই জন্যই হয়েছে। যখন চাইবেন না তখন আর হবে না। শ্রাবণ খান লিখেছেন গাজীপুর থেকে, অনলাইন তিনি 18 ব্যাচে আমাদের সাথে যুক্ত ছিলেন। সেলিম রেজা মিরপুর 1 থেকে যুক্ত রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি মেজমাউল হক আমাদের সাথে আছেন, তিনি রংপুর থেকে, শুধু রংপুর থেকে তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। সো একটু খেয়াল করবেন, আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে ইউজ টু এবং বি ইউজ টু। আপনারা লেখা দেখতে পাচ্ছেন, লেখা আছে ইউজ টু এবং বি ইউজ টু। এটা প্রবলেম নাম্বার 11-এ আছে, এটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। আপনারা প্রায় পরীক্ষা দেখবেন এই ইউজ টু বলেন আর বি ইউজ টু বলেন, এটা থেকে প্রশ্ন আসে। অনেক পরীক্ষা আপনি খেয়াল করে দেখবেন যে ইউজ টু এবং বি ইউজ টু থেকে প্রায় প্রশ্ন আসে। তাহলে আমরা ইউজ টু বি ইউজ টু এটা শিখে ফেলি, তাহলেই তো হয়। আমরা হাবিবাকে দেখতে পাচ্ছি, তিনি লিখেছেন স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? চাইলে কিন্তু লিখে দিতে পারেন।
আমরা এইখানে একটু খেয়াল করব, যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আগামী 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা যতক্ষণ পর্যন্ত আমি ক্লাস নিব চুপচাপ বসে থাকবেন, নোট করবেন। আমি কিন্তু বলেছি যারা ব্যালেন্সড টোফেল প্রবলেম 1 থেকে প্রবলেম 120 পর্যন্ত ধারাবাহিকভাবে নোট করে পড়বে, তারা যে কোনো চাকরি পরীক্ষা, ইট ক্যান বি বিসিএস, ইট ক্যান বি বাংলাদেশ ব্যাংকের এডি, ইট ক্যান বি সিনিয়র অফিসার, বিশেষ করে আমরা একটু হায়ার লেভেলগুলোকে টার্গেট করে এই সাবজেক্টগুলো পড়া হয়। সো এই চাকরিগুলো আপনি ডেফিনেটলি ক্র্যাক করতে পারবেন। কোনো গ্রামাটিক্যাল প্রশ্ন আসলে দেখবেন যে এটা আপনার কাছে ইজি মনে হচ্ছে, কারণ এই বিষয়গুলোর সাথে আপনি ইউজ টু হচ্ছেন। সো এই যে ইউজ টু মানে হচ্ছে অভ্যস্ত হওয়া, ইউজ টু মানে কি অভ্যস্ত হওয়া। একটু খেয়াল করবেন, ইউজ টু হচ্ছে একটি মডেল, লিখে ফেলবেন। ইউজ টুটা হচ্ছে একটি মডেল, ইউজ টুটা হচ্ছে একটি মডেল, ইউজ টু এটার মানে এটা একটা মডেল অক্সিলারি, মডেল। এখন খেয়াল করেন, যদি একটা শব্দ মডেল হয় তাহলে মডেলের পরে ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম বসে। আমরা দেখতে পাচ্ছি আলিফ লিখেছেন, স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন লিখে জানাতে পারেন। খেয়াল করবেন, ইউজ টু যেহেতু একটা মডেল, তাহলে মডেলের পরে ভার্বের কোন ফর্ম বসে আপনারা ডেফিনেটলি জানেন, মডেলের পরে ভার্বের বেস ফর্ম বসে। ইউজ টু অর্থটা হচ্ছে অতীতের অভ্যাসগত কাজ, ইউজ টু অর্থটা হচ্ছে অতীতের অভ্যাসগত কাজ। আমরা প্রবলেম নাম্বার 11 পড়ছি, প্রবলেম নাম্বার 11 ব্যালেন্সড টোফেল থেকে প্রবলেম নাম্বার 11টা পড়ছি। একটু মনোযোগ দিয়ে পড়বেন, ঠিক যতটুকু নোট করাবো অতটুকুই নোট করবেন। সো একটু খেয়াল করবেন, অতীতের অভ্যাসগত কাজ, অভ্যাসগত কাজ, অভ্যাসগত কাজ। ওকে, একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে দেখেন, অতীতের অভ্যাসগত কাজ, অতীতের অভ্যাসগত কাজ। একটু খেয়াল করবেন, আরেকবার মনোযোগ দিয়ে শুনবেন। ইউজ টু অর্থ হচ্ছে অতীতের অভ্যাসগত কাজ। ইউজ টু একটা মডেল, তাহলে মডেল হলে মডেলের পরে ভার্বের বেস ফর্ম বসবে, এই জন্য বেস ফর্ম বসাবো। উর্মিলা যুক্ত হয়ে গেছে, নিয়মিত সে সব ক্লাসে থাকে, আমি তাকে দেখি। আর সে মনে হয় বরিশাল বিশ্ববিদ্যালয়ে পড়ে। হ্যাঁ, লিখেছে প্রীতম বিশ্বাসকে তিনি মেনশন করে দিয়েছে, ধন্যবাদ। এই যে আপনাদের একটু শেয়ারিং হবে, একটু কেয়ারিং হবে, আমাদেরও ভালোবাসা বাড়বে, যেহেতু আমরা ফ্রি দিচ্ছি। বিশ্বাস করেন, আমি ক্লিস্ট টোফেল এবং ব্যালেন্সড টোফেল নিয়ে কোনো কোর্স চালু করতে আসেনি, এটা সম্পূর্ণ ফ্রি থাকবে, ফ্রিতেই চলবে, এটা ফ্রিতে, একদমই ফ্রিতে। সো আপনারা একটু চেষ্টা করবেন যে স্যাররা যেহেতু আমাদের প্রতি একটু ভালোবাসা দেখাচ্ছে, একটু কেয়ারিং দেখাচ্ছে, আমরা একটু দেখাই, তাহলে স্যাররা আরও বেশি অনুপ্রাণিত হবেন, আরও বেশি বেশি ফ্রি ক্লাস দিতে পারবেন। ঈশান রয় তিনি লিখেছেন, নমস্কার স্যার। নমস্কার আপনাকে। আচ্ছা, খেয়াল করবেন। সো আমি যদি লিখি যেমন আই অ্যাম ইউজড টু টিচ, I am used to teach English. I am used to teach English. I am used to teach English. অপশন দিব আমি, আপনারা শুধু অপশনের নামটা লিখবেন। I am used to teach, এখানে আমরা শুধু টিচ লিখতে পারি, অপশন বি লিখতে পারি টু টিচিং, টু টিচ আমরা সি নাম্বারটা লিখতে পারি শুধু টিচিং, অ্যান্ড আমরা ডি নাম্বারটা লিখতে পারি নান, মানে কোনোটিই নয়। আপনার একটু উত্তর লিখে জানাবেন যে হুইচ ওয়ান উইল বি দ্য অ্যান্সার, দ্রুত উত্তর লিখে জানাবেন। আমরা দেখতে পাচ্ছি জীবন লিখেছেন, স্যার লাভ ইউ আপনাকেও। শিয়ান লিখেছেন শেয়ার ডান, থ্যাংক ইউ। শেয়ারটা না নিজের স্বার্থে করবেন, যে এটা আমি পরে রিভাইজ করবো আরেকবার। এই রিভাইজ করলে আমার একটা সাবজেক্ট কমপ্লিট হতে যাচ্ছে, ইংরেজি। সো এইটা আপনি শুধু এই যে আমি প্রথম দিন 10টা করিয়েছিলাম, আজকে হয়তো 15টা করানোর চেষ্টা করবো, আপনার 25টা কাভার, তারপরে 25টা রুলস আপনি কাভার করছেন। আমি আসন্ন আমাদের যে পাবলিকেশন থেকে যে বইটা আমার আসছে, সেই বইয়ে কিন্তু এই রুলসগুলো অ্যাড করেছি, এবং আমি 2টা সিস্টেমে ভাগ করব বইটাকে। আমি তাদেরকে একটু বলে দিই, গ্রামাটিক্যাল বইটা থাকবে 2টা সিস্টেমে। একটা পাশে থাকবে হচ্ছে আপনাদের পুরো যে টপিক ভিত্তিক আছে, নাউন প্রোনাউন, এই একটা সেগমেন্ট থাকবে। আরেকটা সেগমেন্টে থাকবে এমন 120 বা 130টা রুল, যে 100টা রুল পড়লে সকল গ্রামার, বা 100টা স্টেপ পড়লে, স্টেপ 1 স্টেপ 2 এভাবে দিব, এরকম 100টা স্টেপ পড়লে যেন যে কোনো জায়গায় আমি মানে কমন পেতে পারি, এরকম 100টা স্টেপ থাকবে। আর রেগুলার যে টপিক থাকে সেটারও একটা থাকবে, এবং হিউজ প্র্যাকটিস রাখার চেষ্টা করব। আচ্ছা, যাই হোক, আমরা সেখানে যাচ্ছি না। এই বিষয়টা ডেফিনেটলি আপনারা বুঝতে পেরেছেন, যারা সি উত্তর দিয়েছেন। কারোর উত্তর হয়নি, আমি মাত্র বলেছি ইউজ টু যেহেতু একটি মডেল, এরপরে ভার্বের বেস ফর্ম বসে, ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম। তাহলে এখানে টিচই থেকে যাবে, কোনো চেঞ্জ হবে না, টিচই হয়ে যাবে। ধন্যবাদ। আমি সবসময় আমার কমেন্টস পড়েন। আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে কেবল মাস্টার্স পরীক্ষা শেষ করলাম, ধন্যবাদ আপনাকে। জীবন লিখেছে 23 সাল ভিত্তিক আগেই দ্রুত আনেন স্যার। হ্যাঁ, আমি চেষ্টা করছি। আলিফ আহমেদ লিখেছেন, স্যার আপনার বই কবে পেতে পারি? ইনশাল্লাহ খুব শীঘ্রই পাবেন। টার্নিং পয়েন্ট চেষ্টা করছে, আমিও চেষ্টা করছি। রায়হান আহমেদ লিখেছেন, ধন্যবাদ।
ভেরি গুড। সো উত্তরটা হবে এটা। তবে প্রশ্ন কোথা থেকে আসে? আমরা তো এটা সবাই জানি যে ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। এটা থেকে প্রশ্ন এডি বলেন বা সিনিয়র অফিসার বলেন বা আদার্স যেসব নবম গ্রেডের জব আছে সেখানে এভাবে প্রশ্ন আসে না। প্রশ্নটা আসবে দেখবেন সবসময় ব্যতিক্রম থেকে। কি হয় বিষয়টা একটু খেয়াল করেন। যদি ইউজ টু শব্দটির আগে, ইউজ টু এই শব্দটির আগে তিনটা জিনিস থাকে, যদি থাকে বি, গেট এবং বিকাম, লিখে ফেলবেন বি গেট বিকাম। কয়েকবার বলেন তো, বি গেট বিকাম। ছোটবেলায় যখন আমরা বলতাম না পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, ওরকম বলেন বি গেট বিকাম, বি গেট বিকাম, বি গেট বিকাম, বি গেট বিকাম। কয়েকবার বলেন। ছোটবেলায় ঠিক যেভাবে বলতাম পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, ঠিক ওইভাবেই বি গেট বিকাম। কি বললাম? বি গেট বিকাম। কি বললাম? বি গেট বিকাম, বি গেট বিকাম, বি গেট বিকাম। ওকে। যদি ইউজ টু এর আগে এই শব্দগুলো থাকে, বি ভার্ব থাকে, যেমন হচ্ছে বি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর ওয়াজ, আমরা চিনি। এরপরে যদি গেট থাকে, গেট, গট, গটেন থাকতে পারে, বিকাম, বিকেম, বিকাম থাকতে পারে। এই যে শব্দগুলো এগুলো যদি থাকে ইউজ টু এর আগে, তাহলে ইউজ টু এর পরে ভার্ব প্লাস আইএনজি হবে। কনসেপ্টগুলো খুব ক্লিয়ার থাকতে হবে, আদারওয়াইজ আমরা পরীক্ষায় সঠিক উত্তর কখনো দিতে পারবো না। এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে, শুভঙ্করের ফাঁকিটা পরে দেখাচ্ছি, আগে একটু উত্তরটা দেখেন। যেমন আই অ্যাম used to, I am used to teach, I am used to teach English। আমরা পড়ছি, যারা যুক্ত রয়েছেন তাদেরকে জানাই আমরা ব্যারনস্টোফেল পড়ছি। তবে প্রত্যেকটা টপিক আমি আমার মতো করে শুরুতে আলোচনা করি, দেন হচ্ছে ব্যারনস্টোফেল থেকে আমরা প্র্যাকটিস করি, ঠিক আছে? আচ্ছা, সেলিম রেজা লিখেছেন আপনার ক্লাস খুব ভালো লাগে, ধন্যবাদ সেলিম আপনাকে। একটু খেয়াল করবেন এখানে আমরা কিন্তু এবারও ইউজ টু পেয়েছি, এবারও ইউজ টু পেয়েছি, কিন্তু এবার ইউজ টু এর আগে কিন্তু একটা বি ভার্ব পেয়েছি, এই যে বি। সো আমরা একটা বি ভার্ব পেয়েছি, বি ভার্ব। যেহেতু ইউজ টু এর আগে বি ভার্ব আছে, তাহলে কিন্তু উত্তরটা কি হবে একটু লিখে ফেলবেন, দ্রুত লিখে ফেলবেন। তাহলে এখানে উত্তরটা কি হতে পারে? যেহেতু ইউজ টু এর আগে বি ভার্ব আছে, ইউজ টু এর আগে যদি বি গেট বিকাম থাকে, তাহলে কিন্তু ইউজ টু এর পরে কি বসে একটু লিখে ফেলবেন। যারা যারা লিখছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ডেফিনেটলি এটা টিচিং হবে, ডেফিনেটলি কি হবে? টিচিং, ডেফিনেটলি এটা হবে টিচিং, ঠিক আছে? কারণ ইউজ টু এর আগে বি ভার্ব আছে। কিন্তু এখানে যে কথাটা কোনো শিক্ষক বলেন না, সেই কথাটি আমি একটু বলতে চাই আপনাদেরকে। সেটা হচ্ছে ইউজ টু এর আগে বি গেট বিকাম থাকলে ইউজ টু এর পরে ভার্বের সাথে আইএনজি হবে, এটা ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে সাবজেক্টটাকে ব্যক্তিবাচক হতে হবে, সাবজেক্টকে ব্যক্তিবাচক হতে হবে। সাবজেক্ট কি হইতে হবে? ব্যক্তিবাচক। তাহলে যদি স্যার বি গেট বিকাম থাকা সত্ত্বেও সাবজেক্ট বস্তুবাচক হয়, তাহলে কি হবে স্যার? একটু খেয়াল করবেন। বি গেট বিকাম থাকা সত্ত্বেও, বি গেট বিকাম এটা থাকা সত্ত্বেও, ইউজ টু এর আগে এটা থাকা সত্ত্বেও যদি যদি আচ্ছা এটা মুছে দেই, একটু লিখবেন, মনোযোগ দিয়ে শুনবেন। ইউজ টু এর আগে বি গেট বিকাম থাকলে ভার্বের সাথে আইএনজি হবে, এক্ষেত্রে সাবজেক্টটা ব্যক্তিবাচক থাকতে হবে। কিন্তু যদি সাবজেক্টটা বস্তুবাচক হয়, তাহলে এই যে ইউজ টু এর আগে বি গেট বিকাম থাকা সত্ত্বেও ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্মই বসবে, ইউজ টু এর আগে ভার্বের বেস ফর্মই বসবে। স্যার আগে উদাহরণ দেন, উদাহরণ না দিলে আমরা বিশ্বাস করব না। আসেন আমরা উদাহরণ দেই। উদাহরণটা হতে পারে সুগার, উদাহরণটা হতে পারে সুগার is used to, sugar is used to make, sugar is used to make tea। আপনারা একটু সঠিক উত্তরটা লিখবেন যারা যারা জানেন এবং যারা যারা বুঝেছেন। দেখেন আমরা ইউজ টুটাকে একটু সামারাইজ করতে চাই। ইউজ টু একটি মডেল, তাহলে মডেলের পরে ভার্বের বেস ফর্ম বসবে, এটা স্বাভাবিক। ইউজ টু একটি মডেল, তাহলে মডেলের পরে ভার্বের বেস ফর্ম বসবে, এটাই স্বাভাবিক। কিন্তু বলেছি ইউজ টু এর আগে তিনটি শব্দ, সেটা হচ্ছে বি ভার্ব, গেট, বিকাম, এরা যদি থাকে, বি গেট বিকাম থাকে যদি থাকে, তাহলে ইউজ টু এর পরে ভার্বের সাথে আইএনজি বসবে। তবে এক্ষেত্রে একটা শর্ত প্রযোজ্য, সেটা কি? সাবজেক্ট ব্যক্তিবাচক হইতে হবে। তাহলে কথা হচ্ছে স্যার সাবজেক্ট ব্যক্তিবাচক হলো, বি গেট বিকামও থাকলো এবং তারপরে আমরা ভার্বের সাথে আইএনজি বসালাম, কিন্তু সাবজেক্ট যদি বস্তুবাচক হয়, তখন আমরা কি করব? তখন নিঃসন্দেহে আর ভার্ব প্লাস আইএনজি করা যাবে না, বেস ফর্মকে বেস ফর্মই রাখতে হবে। সো উত্তরটা যারা লিখছেন আমরা দেখতে পাচ্ছি সিনহা লিখছেন, সম্ভবত সৌমিত্র সিনহা। এরপরে আমরা দেখতে পাচ্ছি কামরুন নাহার স্বর্ণা, আমরা দেখতে পাচ্ছি ফয়সাল উদ্দিনকে, আমরা দেখতে পাচ্ছি চপ্পল রয়,
আমরা দেখতে পাচ্ছি, কারণ নাম যদি ভুল পড়ে থাকি ক্ষমা করবেন প্লিজ। ঈশান রয় এবং আমাদের সাথে রয়েছেন একসাথে সেলিম রেজা। ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। মিরাজ আহমেদ কমেন্ট করেছেন, ধন্যবাদ প্রত্যেকেই সঠিক উত্তর লিখে ফেলেছেন। সো দ্য রাইট অ্যান্সার, দেখেন আমরা ইউজ টু আছে, ইউজ টু এর আগে বি ভার্বও আছে, কিন্তু সাবজেক্টটা বস্তুবাচক হওয়ার কারণে আমরা আর ভার্বের সাথে আইএনজি যোগ করতে পারবো না, আমরা বেস ফর্মই রেখে দিব। ঠিক আছে? সো আমরা অনেকে এটা ভুল করে ফেলি, আশা করছি এরপর থেকে আমরা আর ভুল করব না। আমরা চলে যাচ্ছি আমাদের নির্ধারিত ব্যারনস্টোফেলের ক্লাসে। সো একটু খেয়াল করবেন, আমরা ব্যারনস্টোফেলের প্রবলেম নাম্বার 11তে যদি চলে যাই, এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো বা এরকম কিছু লেখা দেখতে পাবো, কিছু এক্সাম্পল পাবো এবং এক্সারসাইজও পাবো। সো এক্সাম্পলগুলো নিয়ে আগে কথা বলবো, দেন আমরা এক্সারসাইজের উত্তরগুলো করব। একটু খেয়াল করেন তো, প্রথম প্রশ্নটা এখানে আমরা দেখতে পাচ্ছি ইউজ টু আছে, রাইট? ইউজ টু আছে, যেখানে শুধুমাত্র ইউজ টু আছে সেখানে ইউজ টুটা হচ্ছে মডাল এবং এরপরে ভার্বের বেস ফর্ম বসার কথা, এরপরে ভার্বের কোন ফর্ম বসার কথা? বেস ফর্ম। কিন্তু দেখেন এখানে লেখা আছে ওয়াজ স্টাডিং, এটা হবে না, বেস ফর্মটা লিখতে হবে। তাহলে এটার বেস ফর্মটা হচ্ছে স্টাডি। দেখেন এই যে সঠিক করে উত্তর লেখা হয়েছে, সঠিক করে উত্তর লেখা হয়েছে। কিন্তু স্যার আমি যদি এটাকে আইএনজি করতে চাই তাহলে কিভাবে লিখবো? দেখেন সেটাও লিখে দেওয়া হয়েছে। তাহলে এই অসটাকে আগে আনতে হবে, এই যে ইউজ টু এর আগে আনা হয়েছে। খেয়াল করেন, ইউজ টু এর আগে বি ভার্ব আনা হয়েছে এবং এবার কিন্তু ভার্ব প্লাস আইএনজি দেওয়া হয়েছে। তার মানে আপনি এভাবেও লিখতে পারেন, এভাবেও লিখতে পারেন। তবে আমাদের বাংলাদেশের প্রশ্নগুলো তো এভাবে থাকে না, আমাদের বাংলাদেশের প্রশ্নগুলো থাকে অপশন ভিত্তিক। সো আমরা অপশন হিসেবে চিন্তা ভাবনা করব। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নটি যদি আপনি খেয়াল করেন, এখানে দেখেন ইউজ টু রয়েছে। মনে রাখবেন ইউজ টু কোনো মডেল নয়, ইউজ টু কোনো মডেল নয়, মডেলটি হচ্ছে ইউজড টু, এটা হচ্ছে মডেল। সো এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। সো সেটাকে কারেকশন করে দেওয়া হয়েছে ইউজড টু। সো ইউজ টু এর পরে ভার্বের যেহেতু বেস ফর্ম বসে, এখানে বেস ফর্মই বসানো হয়েছে। তবে ইউজ টু এর আগে যদি আমরা বি ভার্ব দিয়ে বসাইতাম তাহলে ভার্বের সাথে আইএনজি হইতো। দিস ইজ ভেরি সিম্পল। আমরা পরবর্তী প্রশ্নগুলোতে একটু চলে যেতে চাই, এমন আরো কয়েকটা প্রশ্ন এখানে আছে। এই প্রশ্নগুলো আমরা কারেক্ট ইনকারেক্ট কি কি হয় সেগুলো একটু দেখতে চাই। যেমন এইখানেও দেখেন, এখানে লেখা আছে ওয়াজ ইউজ টু। তাহলে ইউজ টু এর আগে বি ভার্ব আছে, ইউজ টু এর আগে যদি বি ভার্ব থাকে তখন ইউজ টু এর পরে ভার্বের সাথে আইএনজি বসাইতে হবে। তবে একটা জিনিস কনফার্মেশন রাখতে হবে, সাবজেক্টটা কি ব্যক্তি আছে কিনা। যদি বস্তু হয় তাহলে তার এই রুলস প্রযোজ্য হবে না। সো ডেফিনেটলি রাইট অ্যান্সার হবে গেটিং, রাইট অ্যান্সারটা হবে গেটিং। এই যে দুইভাবে উত্তর লেখার কথা, দুইভাবে উত্তর লেখা, এই যে উত্তরটা লেখা আছে, এই যে গেটিংও লেখা আছে। আবার যদি আপনি বি ভার্বটা ইউজ না করেন তাহলে কিন্তু আবার ভার্বের বেস ফর্ম হবে। সো দুইভাবে উত্তর লিখে দেওয়া আছে, সেম কথাবার্তা এখানেও। এই যে ওয়াজ ইউজ টু আছে, এর জন্য আপনি ভার্বের সাথে কি দিবেন? আইএনজি দিবেন। কোথায় গেল? ওয়াজ ইউজ টু, ওয়াজ ইউজ টু, ওয়াজ ইউজ টু, এখানে ড্রিঙ্কিং হবে। ঠিক আছে, এখানে ওয়াজ ইউজ টু ড্রিঙ্কিং হবে। আর এখানে শুধু ইউজ টু ব্যবহার করা হয়েছে, এই জন্য ভার্বের বেস ফর্ম। পরবর্তীতে সেম কথা, এখানে শুধু ইউজ টু আছে, এই জন্য ভার্বের বেস ফর্ম। এখানে বি ইউজ টু ব্যবহার করা হয়েছে, দ্যাট মিন্স বি ভার্ব আছে, এই জন্য এরপরে ভার্বের সাথে আইএনজি। সো এটা মোটামুটি আমরা ধরতে পেরেছি আশা করছি। আমরা একটু দেখি পরীক্ষায় কিভাবে আসে বাংলাদেশ ব্যাংকে এডি সহ, তারপরে হচ্ছে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, সেটা হতে পারে বাংলাদেশ ব্যাংক কম্বাইন্ড ব্যাংকের সিনিয়র অফিসার, এই বিষয়গুলোতে কি হয়। সো এই প্রশ্নটা একটু উত্তর দিবেন, আমি একটু অপেক্ষা করছি আপনাদের জন্য। পার্ট এ, এটার উত্তরটা দিতে হবে। বাংলাদেশের পরীক্ষাগুলোতে এইভাবে প্রশ্ন আসে অপশন সহ। সো আমরা এই প্রশ্নের উত্তরটা দিতে চাই। আমি আপনাদের কয়েকদিন পরে যখন ক্লিজ টোফেলটা শুরু করব তখন অনেক বিষয়গুলো দেখাবো এবং প্রশ্ন যে হুবহু তুলে দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের এডি সিনিয়র অফিস, এখানে হুবহু প্রশ্ন তুলে দেওয়া হয়েছে, এর প্রমাণও আমি দেখাবো। আচ্ছা, সো আপনারা একটু এখানে একটু খেয়াল করেন, লেখা রয়েছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক অ্যান্সারটাকে চুজ করেন। সো আপনি অপশনগুলোর দিকে একটু তাকান, অপশনগুলোর দিকে একটু মনোযোগ দিয়ে দেখেন। সো অপশনগুলোর দিকে যদি আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন, এইখানে আমার সাবজেক্ট আছে আর সাবজেক্টের পরে একটা ভার্বের প্রয়োজন হয় এবং আমরা যদি খেয়াল করি এখানে ইউজড রয়েছে, ওয়াজ ইউজড। তো আমরা তো ওয়াজ ইউজ ব্যবহার করবো না, কারণ ওয়াজ ইউজ টু এর পরে ভার্বের সাথে আইএনজি থাকা লাগবে। এখানে শুধু ইউজ টু কি লেখা আছে? বি লেখা আছে। আমরা পরের গুলো একটু দেখবো। এইখানে দেখেন ওয়াজ আছে এবং শুধু ইউজ টু আছে, নাই, এরপরে ভার্বের সাথে যে আইএনজি থাকার কথা ছিল সেটা নাই। তাহলে এটাও বাদ গেল, এটাও বাদ গেল। আমাদের হাতে এখন এটা আছে, এবার এটা একটু দেখি। এইখানে ইউজ টু এর আগে বি ভার্ব আছে, কিন্তু ইউজ টু এর পরে ভার্বের সাথে আইএনজি যেটা থাকার কথা ছিল সেটা কিন্তু নাই। তাহলে হোয়াট উইল বি দ্য রাইট অ্যান্সার? আপনার কাছে এখন মনে হচ্ছে কোনটি সঠিক উত্তর হতে পারে? ডেফিনেটলি আমরা দেখতে পাচ্ছি সৌমিত্র তিনি লিখেছেন যে বি হবে। অ্যাবসলিউটলি দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন বি। এই যে নিচের যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন পার্ট বি, এটাকে বলা হয় পিন পয়েন্ট ইরর,
অনেকেই বলেন যে স্যার পিন পয়েন্ট ইররের রুল শেখান, স্যার মিসেলেনিয়াস পারি না, স্যার কারেকশন সেন্টেন্স কারেকশন পারি না। ভাইরে এগুলো হচ্ছে সম্মিলিত সব রুলের একটা কম্বিনেশন। সো আপনি সবগুলো রুলস যখন ক্লিয়ার হয়ে যাবেন তখন এগুলো ইজিলি পারবেন। যেমন এই প্রশ্নটিতে কোথায় ভুল আছে আপনি একটু খুঁজে বের করেন স্যার, যে এই প্রশ্নটিতে কোথায় ভুল আছে। পুরো প্রশ্নটা পড়েন, পুরো প্রশ্নটা পড়ে ফেলেন, পুরো প্রশ্নটা পড়ে একটু খুঁজে বের করার চেষ্টা করেন যে ভুলটা কোথায় আছে। দেখেন এখানে অ্যাজ দিয়ে একটা সেন্টেন্সকে যুক্ত করে দেওয়া আছে, এটা ঠিক আছে। এখানে হু বা হুইসের ঠিক আগের শব্দটা এখানে প্লুরাল আছে, এখানেও ভার্বটা প্লুরাল আছে, এটাও ঠিক আছে। এরপর আমরা যদি দেখি দেয়ার আর, এই যে দেখেন দেয়ার বা হেয়ারের পরের শব্দ দেখে ভার্বটা বসে, এখানে যেহেতু প্লুরাল আছে তাহলে এখানে ভার্বটাও প্লুরাল আছে, এটাও ঠিক আছে। তাহলে আপনাদের তো সহজে উত্তর খুঁজে পাওয়ার কথা যে স্যার পড়িয়েছিলেন ইউজ টু যেহেতু একটি মডেল, এরপরে ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু ইউজ টু এর আগে বি গেট বেকাম এরা যদি থাকে, বি গেট বিকাম এটা যদি থাকে তাহলে ইউজ টু এর পরে ভার্বের সাথে আইএনজি বসবে, তবে সাবজেক্টটা অবশ্যই ব্যক্তিবাচক হতে হবে। বস্তুবাচক হলে আর ভার্বের সাথে আইএনজি বসবে না, বেস ফর্মই থেকে যাবে। সো আমরা যদি এখানে খেয়াল করি এখানে কিন্তু ইউজ টু আছে এবং ইউজ টু এর আগে বি ভার্বটাও আছে, ইউজ টু আছে, ইউজ টু এর আগে বি ভার্বও আছে। তাহলে একটু কনফার্মেশন নিয়ে নিই যে ব্যক্তিবাচক আছে কিনা। হু আছে, হু দিয়ে কি বোঝায়? ব্যক্তি বোঝায়, ওই যে প্রফেশনালসকে বোঝাচ্ছে, তাই না? সেটা তো ব্যক্তি। তাহলে আমরা নিশ্চিত হয়ে গেলাম যে তাহলে এখানে ভার্বের সাথে আইএনজি বসাতে হবে, তাহলে উত্তরটা হবে মুভিং। এটা ভুল আছে। এগুলোকে বলা হয় পিন পয়েন্ট ইরর। কোথায় ভুল আছে সেটাকে খুঁজে বের করা। আমরা পরবর্তী প্রশ্নে চলে যেতে চাই। এই প্রশ্নটা দেখতে চাই। আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে হ্যাড বেটার। এটা খুবই সহজ একটা জিনিস। আমরা মডেল পড়তেছি, আস্তে আস্তে বুঝতে পারছেন যে মডেলে কি যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো পড়ছি। মূলত আমরা প্রবলেম 1 থেকে ভার্ব পড়া শুরু করেছি এবং প্রবলেম 1 থেকে শুরু করে প্রবলেম 15 পর্যন্ত পুরোটাই ভার্ব রিলেটেড যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে কথা বলা হচ্ছে। এই জন্য এগুলোর নাম লেখা আছে প্রবলেম 1, প্রবলেম 2, প্রবলেম 3 এরকম লেখা আছে। হ্যাঁ, সো ভার্বের সমস্যাগুলো আমরা পড়ছি। হ্যাড বেটারের সমস্যাটা কোথায় আগে আমরা হ্যাড বেটার সম্পর্কে আলোচনা করে আসি, দেন আমরা এখানে চলে আসব। শুরুতে আগে লিখতে হবে হ্যাড বেটার, এটার অর্থটা কি এটা একটু লিখে ফেলবো। হ্যাড বেটার মানে হচ্ছে বরং ভালো বা তবুও ভালো, বরং ভালো বা তবুও ভালো, তবুও ভালো। আচ্ছা, এই হ্যাড বেটারটা হচ্ছে একটি মডেল, হ্যাড বেটারটা হচ্ছে একটি মডেল। যেহেতু এটা একটা মডেল এরপরে ভার্বের বেস ফর্ম বসবে, এরপরে ভার্বের বেস ফর্ম বসবে। এই হ্যাড বেটার একটি মডেল, যেহেতু এটা একটি মডেল এরপরে ভার্বের একদম বেস ফর্মটাকে বসাতে হবে। আচ্ছা, সমস্যা হচ্ছে এখানে আমাদের একটা ভুল হয়, সেই ভুলটা নিয়ে আমি একটু পরে কথা বলবো। আগে একটা উদাহরণ দেখি। যেমন আই হ্যাড বেটার, এরপরে যেটা পড়াবো উড রেদার, এটা খুব খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। এটা ইন্টারমিডিয়েটে যেমন পড়ছেন ওরকম না যে দেন থাকলে উড রেদার, দেন না থাকলে হ্যাড বেটার, ওরকম না রে ভাই। এখানে ডিফারেন্ট ব্যাপার স্যাপার আছে, ওটা নিয়ে কথাবার্তা বলবো ইনশাল্লাহ। সো লেখা আছে আই হ্যাড বেটার, আই হ্যাড বেটার জয়েন নিউ জব, আই হ্যাড বেটার জয়েন আ নিউ জব। আমি বরং একটা নতুন চাকরিতে জয়েন করব। এই যে বরং ভালো বোঝাচ্ছে বা তবুও ভালো বোঝাচ্ছে, এক্ষেত্রে আমরা হ্যাড বেটার ব্যবহার করছি। এখন এই সেন্টেন্সটাকে যদি নেগেটিভ করতে বলা হয় তো নেগেটিভটাতে আমরা অনেকেই ভুল করি। কি ভুলটা করি সেটা একটু দেখতে চাই। যেমন যদি লিখি আই হ্যাভ নট কমপ্লিটেড দ্য টাচ, আমি কাজটা শেষ করি নাই। এখানে একটু খেয়াল করেন তো, এই সেন্টেন্সটাতে যে নটটা যুক্ত হয়েছে, এই নটটা কার সাথে যুক্ত হয়েছে? অক্সিলারি ভার্বের সাথে। তাহলে আমরা নটটাকে সবসময় যুক্ত করি অক্সিলারি ভার্বের সাথে। এবার একটু খেয়াল করেন, এই সেন্টেন্সটাকে যদি নেগেটিভ করতে হয় তাহলে অনেকেই কিভাবে লেখে? অনেকেই এভাবে লেখে, আই হ্যাড নট বেটার জয়েন আ নিউ জব, এভাবে অনেকেই লিখে। তো এটা ভুল। এখন অনেকের মনে হবে স্যার এখানে ভুল কোথায়? ঠিকই তো আছে, অক্সিলারির সাথে নট যোগ করেছি, ভুলের তো কিছু নাই। ভুলটা হচ্ছে এই হ্যাড বেটার পুরোটাই একটা অক্সিলারি, এই পুরোটাই একটা অক্সিলিয়ারি। তাহলে নটটা যদি আপনাকে যোগ করতেই হয়, নটটা আপনার হ্যাড বেটারের পরে যোগ করতে হবে। নটটা কোথায় যোগ করতে হবে? হ্যাড বেটারের পরে, কারণ এই পুরোটা একটা অক্সিলারি। তাহলে আপনাকে লিখতে হবে
I had better not join a news of. So এইভাবে বলা যাবে না I had not better. I had not better এটা বলা যাবে না, বলতে হবে I had not better join a news of. I had not better join a news of. ঠিক আছে? সো এই বিষয়টা ক্লিয়ার করলাম যে নটটা অক্সিলারির সাথে যুক্ত করতে হয়, ঠিক আছে, কিন্তু আপনি কি হ্যাডের সাথে যুক্ত করতে পারবেন না, কারণ এখানে পুরো মডেলটা হচ্ছে হ্যাড বেটার। সো আমরা পড়ছি ব্যারন স্টোফেল এবং একই সাথে আমরা পড়বো ক্লিভ স্টোফেল। এই দুইটা খুবই 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 ইম্পর্টেন্ট ফর দ্য প্রিপারেশন অফ ব্যাংক জব। সো আপনারা একটু সিরিয়াস থাকবেন এই বিষয়টিতে, এবং এই কোর্সটি আমরা একদমই ফ্রিতে রান করছি এবং প্রতি সপ্তাহে একটি করে ক্লাস থাকবে এবং পুরো ক্লাসটি আমি কন্ডাক্ট করবো ইনশাল্লাহ। তো আসলে আমরা পরবর্তীতে চলে যাই, আমরা একটু দেখি যে আমাদের এখানে কি কি ছিল। আমরা যদি প্রথম যে প্রশ্নটি আছে সেটা একটু সলভ করার চেষ্টা করি। এখানে একটু খেয়াল করবেন, লেখা আছে ইউ হ্যাড বেটার, তাহলে হ্যাড বেটার তো একটি মডেল, আর মডেলের পরে ভার্বের বেস ফর্ম বসতে হবে, মডেলের পরে ভার্বের বেস ফর্ম। তো যেহেতু মডেলের পরে ভার্বের বেস ফর্ম, এখানে 2 + V1 বসানো হয়েছে, যেটা সম্পূর্ণ রং, এই যে বেস ফর্ম বসানো হয়েছে। পরবর্তীতে সেম কথা, এই যে হ্যাড বেটারটা হচ্ছে একটি মডেল, মডেলের পরে ভার্বের বেস ফর্ম বসানো হবে, কিন্তু এখানে ভার্ব টু বসানো হয়েছে, এটাতে ঠিক করে দেওয়া হয়েছে এই যে মেক। সো আমরা প্রত্যেকটা কারেক্ট ইনকারেক্ট দেখতে পাচ্ছি ঠিক বইতে যেভাবে লেখা আছে। পরেরটাতেও সেম, হ্যাড বেটার আছে, টু চেক লেখা আছে, হবে না, হ্যাড বেটার যেহেতু একটি মডেল, এরপরে শুধু চেক হবে। পরেরটাতেও সেম কথা, এই যে খেয়াল করেন হ্যাড বেটার আছে, আবার ডু নট নিয়ে আসা হয়েছে, নো, কারণ ডু নট আমরা তখন নিয়ে আসি যখন অক্সিলারি থাকে না। আমার হ্যাড বেটার তো নিজেই একটা অক্সিলারি, তাহলে আমি কেন ডু নট নিয়ে আসবো, এটা আনা যাবে না। তাহলে কি লিখতে হবে, হ্যাড বেটার নট কুইট, হ্যাড বেটার নট কুইট, কুইট মানে হচ্ছে ত্যাগ করা, ছেড়ে যাওয়া। আচ্ছা, আমরা একটু সামনের দিকে যাই, আমরা একটু পার্ট এটা দেখতে চাই। আমরা ডিরেক্ট পার্ট এ, আমি চাইবো যে আপনারা পার্ট এর উত্তরটা খুব দ্রুত দিয়ে ফেলবেন। পার্ট এ, আমি আপনাদের উত্তরের অপেক্ষায় আছি। পরীক্ষায় প্রশ্ন ঠিক এভাবে আসে, দেখেন এখানকার প্রশ্নের ভাষাগুলো দেখেছেন, একটু জটিল মনে হয় বা লাইনগুলো একটু বড় বড় থাকে। সো এই লাইনগুলো হুবহু তুলে দেওয়া হয় পরীক্ষার হলে, এবং আমরা বড় বড় লাইন পড়তে যেয়ে অনেক বেশি সময়, মানে টাইম কনজিউমিং হয় এগুলো আর কি। তো আমাদের টাইম সেভ করতে হবে। একটু খেয়াল করেন, আমরা যদি এখানে খেয়াল করি টু চেক, আচ্ছা আপনারা আগে উত্তরটা দেন, তাহলে তারপর আমরা এটা নিয়ে কথা বলবো। টু চেক ফর অ্যাসিডিটি ওয়ান হ্যাড বেটার ড্যাশ লিটমাস পেপার। সো একটু দ্রুত করে ফেলবেন। আমরা দেখতে পাচ্ছি উত্তর হিসেবে কোনটাকে নিতে পারবো, এক্স্যাক্টলি সৌমিত্র, ধন্যবাদ আপনাকে, লিখেছেন একের এ হবে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এই সাথে সাথে যারা যারা যুক্ত রয়েছেন এই মুহূর্তে আমাদের সাথে, একটু লিখে ফেলবেন উত্তরটা কি হতে পারে। সৌমিত্র লিখেছেন একের এ। যারা এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে ফেসবুক লাইভে টার্নিং পয়েন্টের পেজে যুক্ত রয়েছেন, সকলের কাছে বিশেষ 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 অনুরোধ থাকবে, এই ক্লাসটি সম্পূর্ণরূপে আমরা ফ্রি করাচ্ছি, এই কোর্সটি সম্পূর্ণরূপে আমরা ফ্রি করাচ্ছি। সো এই ফ্রি কোর্সের জন্য একটাই শুধুমাত্র পেমেন্ট করতে হবে, সেই পেমেন্টটা হচ্ছে ক্লাসটিকে জাস্ট শেয়ার করতে হবে, আর কোনো পেমেন্ট এখানে নেই। সৈয়দ আফসানাকে দেখতে পাচ্ছি, সৈয়দ আফসানা লিখেছেন এ, চপ্পল রয় লিখেছেন এ, ঈশান রয় লিখেছেন এ, একই সাথে তানভীর আল ফারহান যুক্ত আছেন, তিনি লিখেছেন একের এ। আমাদের সাথে যুক্ত রয়েছেন ফাতেমা, তিনিও লিখেছেন এ। ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। খুবই সহজ প্রশ্ন ছিল, যেহেতু হ্যাড বেটার ছিল, হ্যাড বেটারের পরিবর্তে আমরা ভার্বের বেস ফর্ম বসাবো এরপরে, আর ভার্বের বেস ফর্ম এটা নয়, এটাও নয়, এটাও নয়, তাহলে এটা উত্তর হবে। পার্ট বি তে কোথায় ভুল আছে একটু লিখে ফেলবেন। যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন, লিখে ফেলবেন পার্ট বি তে কোথায় ভুল আছে, লিখে ফেলবেন পার্ট বি তে কোথায় ভুল আছে। আমরা দেখতে পাচ্ছি চপ্পল লিখে ফেলেছেন যে 2-এর বি ভুল আছে, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এছাড়া যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন এই মুহূর্তে, সকলের কাছে বিশেষ অনুরোধ যে কোথায় ভুল আছে এটা খুঁজে বের করবেন। ওকে, আমরা দেখতে পাচ্ছি ইউজ, এবং একজন লিখে দিয়েছেন অ্যাডভার্সিটি, ফয়সাল উদ্দিন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। একসাথে দেবজানি সরকার, তিনি লিখেছেন একের এ হবে। আমরা এখন 2 নম্বর প্রশ্নে চলে গিয়েছি, একটু দ্রুত লিখে ফেলবেন 2 নম্বর প্রশ্নের উত্তর। শ্রাবণ লিখেছেন সঠিক উত্তর, আর সৌমিত্র সঠিক উত্তর লিখেছেন, প্লাবন সঠিক উত্তর লিখেছেন, একসাথে সৌমিত্র, সৈয়দ আফসানা, তানভীর আল ফারহান, ফয়সাল উদ্দিন, প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। একটু খেয়াল করবেন, আমরা যদি এই পুরো প্রশ্নটাতে দেখি টুডেজ কম্পিটিটিভ মার্কেটস, এখানে যদি খেয়াল করি টুডেজ রয়েছে। সো এটা তো একটা নাউনকে যদি অ্যাপোস্ট্রফি এস যোগ করে দিই, সেটা একটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। অ্যাডজেক্টিভ তো নাউনের আগে বসতেই পারে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা যদি এরপর একটু খেয়াল করি, ইভেন স্মল বিজনেসেস হ্যাড বেটার। সো স্মল বিজনেসেস হ্যাড বেটার, এইখানে যদি খেয়াল করি এই হ্যাড বেটার, এটা কিন্তু একটা মডেল, এটা কিন্তু একটা মডেল, আর মডেলের পরে ভার্বের বেস ফর্ম বসার কথা। সো এখানে অ্যাডভার্টাইজ হবে, কখনো
টু অ্যাডভার্টাইজ হবে না। সো উত্তর হিসেবে ভুল আছে অপশন বি। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব, মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে উড রাদার, আর একটা হচ্ছে উড রাদার দ্যাট। ঠিক ব্যালেন্স টোফেলে যেভাবে আছে আমি তার থেকে একটু ডিফারেন্ট ওয়েতে পড়াচ্ছি, যেভাবে বাংলাদেশের বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে। খুবই ইম্পর্টেন্ট, খুব মনোযোগ দিয়ে নোটটা করে ফেলবেন। খেয়াল করবেন, আমরা এখন পড়বো উড রাদার। আমরা ইন্টারমিডিয়েটে যেভাবে পড়েছি এটা সেটা না স্যার, সো এটাকে একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। সো একটা হচ্ছে উড রাদার, আর একটা হচ্ছে উড রাদার দ্যাট। উড রাদার দ্যাট দুইটা জিনিস। সো এটার মানে হচ্ছে বরং ভালো বা তবুও ভালো, ঠিক হ্যাড বেটারের মতো আর কি। সো এখানে আমরা দুইটা জিনিস শিখবো, দুইভাবে শিখবো। একটা হচ্ছে কোথায় আমরা উড দ্যাট বসাবো, আর উড রাদার দ্যাট বসাবো, আর কোথায় উড রাদার বসাবো। এই দুইটা জিনিস আমরা এখানে শিখবো, কোথায় উড রাদার আর কোথায় উড রাদার দ্যাট। উড রাদার আর কোথায় উড রাদার দ্যাট। উড রাদার দ্যাট, রাদার দ্যাট। এটা আমরা একটু দেখবো কোথায় কোনটা বসাবো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো চাকরি পরীক্ষায় আপনি এটাকে মাঝে মাঝে পাবেন, কিন্তু প্রথাগত নিয়মের যে সিস্টেমটা আছে ওটা পড়লে আপনি পরীক্ষায় ভুল উত্তর দেওয়ার সম্ভাবনা রয়েছে। সো একটু খেয়াল করবেন, এখানে আমরা দুইটা সেগমেন্টে ব্যবহার করবো। আচ্ছা, এর আগে আমরা একটা জিনিস বলে নিতে চাই, আপনারা পাস্ট পয়েন্ট অফ টাইম চিনেন কিনা এটা একটু লিখে জানাবেন। পাস্ট পয়েন্ট অফ টাইম এটা চিনেন কিনা? পাস্ট পয়েন্ট অফ টাইম আপনারা মোটামুটি সবাই চিনেন, আমি একটু মনে করিয়ে দিলে বুঝতে পারবেন। যেমন ইয়েস্টারডে, পাস্ট পয়েন্ট অফ টাইম মানে কি এটা বুঝতে হবে। পাস্ট মানে অতীত, পয়েন্ট মানে নির্দেশক, অফ টাইম অতীত সময়ের নির্দেশক, মানে যে শব্দগুলো অতীত সময় নির্দেশ করে। যেমন ইয়েস্টারডে, এগো, লং সিন্স, দেন হচ্ছে লাস্ট প্লাস টাইম, লাস্ট ডে, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট সেঞ্চুরি, লাস্ট ডিকেডস, এরকম অনেক কিছু আছে। একই সাথে আরও একটা জিনিস আছে যেটা হচ্ছে ইন প্লাস টাইম আছে। ইন প্লাস টাইম আমরা বলতে পারি ইন 2024, ইন 1971, সরি ইন 1971, 2071 তো এখনো আসে নাই, ওটা বলার প্রয়োজন হবে না। তো 2021 বলতে পারি। আবার 2071 এটা তো অনেক দূরে, এটা ভবিষ্যতে, এটা আবার পাস্ট পয়েন্ট অফ টাইম হবে না। সো পাস্ট পয়েন্ট অফ টাইম হবে ইন প্লাস টাইম, যেটাকে আমরা পাস্ট পয়েন্ট অফ টাইম বলি, সেটা অতীত সময় হতে হবে। ইন 1971, 1972, 1947 এরকম। আমরা তানভীর আল ফারহানকে দেখতে পাচ্ছি লিখে দিয়েছেন লাস্ট ডে, ইয়েস্টারডে, দ্য ডে বিফোর, থ্যাংক ইউ, প্রিভিয়াস ডে, এরকম আর কি। সো পাস্ট পয়েন্ট অফ টাইম আমরা মোটামুটি চিনবো। সো এটার উপর ভিত্তি করে আমরা উড রাদারটা শিখবো। চাইলে এটাকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, অসাধারণ একটা জিনিস। এখান থেকে প্রশ্ন আসে, ম্যাক্সিমাম সময় আমরা ভুল করি। সো আমরা একটু খেয়াল করবো, শুরুতে যেটা লিখবো সেটা হচ্ছে পাস্ট পয়েন্ট অফ টাইম থাকলে, পাস্ট পয়েন্ট অফ টাইম না থাকলে, এই পাশেও তাই লিখবো, পাস্ট পয়েন্ট অফ টাইম না থাকলে। ওকে, সো এটা আমরা দেখবো এখন। একটু আমরা ঢেউ দিয়ে দিই, ঢেউ, ওয়াও সুন্দর লাগতেছে দেখতে। আসেন আমরা করি আরেকটা। তাহলে এখানে নোট নিয়ে নিই যে পাস্ট পয়েন্ট অফ টাইম থাকলে তাহলে কি হবে, এটা একটু নোট নিয়ে নিই। ফার্স্ট পয়েন্ট অফ টাইম থাকলে, এখানে আমরা একটু ঢেউ দিয়ে দিই। এই যে ঠিক একদম কেকা ফেরদাউস আফার সেই রান্নার সিস্টেমের রেসিপি দেওয়ার মতো আর কি। পাস্ট পয়েন্ট, যারা আমার টোফেল ক্লাসগুলো করবেন, আপনি যদি গ্রামেটিক্যাল একটা প্রশ্ন যে কোনো পরীক্ষায় যদি না পারেন, সম্পূর্ণ দায়ভার আমার, কারণ আমি জানি টোফেল পড়লে আপনি সকল গ্রামারকে ফেস করতে সক্ষম হবেন ইনশাল্লাহ। ওকে, সো গো ফর ইট। একটু খেয়াল করবেন প্লিজ। আমরা দুইটা সেগমেন্টে ভাগ করে নিয়েছি। এই প্রথমে ভাগ করেছিলাম উড রাদার, আর একটা হচ্ছে উড রাদার দ্যাট। এবার এই উড রাদারকে আমরা দুইটা সেগমেন্টে ভাগ করেছি, দ্যাট ওয়াজ পাস্ট পয়েন্ট অফ টাইম না থাকলে অ্যান্ড পাস্ট পয়েন্ট অফ টাইম থাকলে। এই বিষয়টা খেয়াল রাখবেন, এখানে না থাকলে লেখা আছে, এখানে থাকলে লেখা আছে। এখানেও সেমভাবে আমরা ভাগ করেছি, পাস্ট পয়েন্ট অফ টাইম না থাকলে কি হবে, পাস্ট পয়েন্ট অফ টাইম থাকলে কি হবে। খুব মনোযোগ দিয়ে লিখবেন।
লিখবেন সাবজেক্ট would rather আচ্ছা আপনারা ডেফিনেটলি জানেন যে would ratherটা যেহেতু একটা মডেল তাহলে এরপরে ভার্বের বেস ফর্ম বসবে ভার্বের কোন ফর্ম বসবে বেস ফর্ম বসবে কারণ এখানে পাস্ট পয়েন্ট অফ টাইম নাই যেমন I would rather buy a new book আমি বরং একটা নতুন বই কিনবো খেয়াল করেন এই সেন্টেন্সে কোনো পাস্ট পয়েন্ট অফ টাইম নেই would ratherটাকে মডেল ধরে মডেলের পরে ভার্বের বেস ফর্ম বসানো হয়েছে 50 টাকায় ফোকাস রাইডিং বই কি বের করেছেন না রুদ্র এখনো বের করিনি সর্বোচ্চ চেষ্টা করছি কিন্তু 50 টাকায় সেটা থাকবে কিনা সেটা নিয়ে টেনশন করছি কারণ আমরা প্রেসের সাথে কথা বলার পরে জানতে পেরেছি যে কাগজের দাম অনেক বেড়ে গেছে আমি যে সময় বই বের করেছিলাম 5-6 বছর আগে তখন কাগজের দাম অনেক কম ছিল কিন্তু এখন কাগজের দাম অনেক বেশি আর চাচ্ছি যে কাগজটা ভালো যাক এবং বইয়ের কোয়ালিটিটাও ভালো যাক দুইটাই ভালো যাক সেটা 50 টাকায় থাকবে কিনা জানি না তবে 50 টাকার ফোকাস রাইডিং এর বইটা ব্যবহার করবো শুধু ফোকাস থাকবে না আর্গুমেন্ট রাইটিং থাকবে ট্রান্সলেশন থাকবে কম্প্রিহেনশন থাকবে আদার্স অনেক কিছুই থাকবে আমি একটা কমপ্লিট প্যাকেজ বের করার চেষ্টা করছি যেটা পড়লে ব্যাংক জবের যে 140 মার্ক আছে এটা কভার হবে সাথে জিকের যে 30 170 হলো মোট 170 মার্ক কভার হবে এমন ছোট্ট একটা বই বের করার চেষ্টা করছি স্যার আর ম্যাথের দায়িত্বটা তো আমার না এটা সুব্র স্যার নেবেন ইনশাআল্লাহ তো সেটা নিয়ে কথাবার্তা হবে আচ্ছা এদিকে খেয়াল করি I would rather bought a new car এবার এই পাশেটা একটু খেয়াল করি এই পাশের স্ট্রাকচারটা এখানে একটু চিহ্ন দিয়ে দেই subject plus would rather that তাহলে would rather that আছে এইবার that যদি থাকে কোনো সেন্টেন্সে that থাকা মানে তারপর একটা সাবজেক্ট থাকে তারপরে ভার্ব থাকে রাইট এটা তো বুঝি কারণ কনজাংশনের পরে যেমন I know that রুদ্র খোকন সম্ভবত খোকন হ্যাঁ খোকন আচ্ছা খোকন না খোকন আমি ভুল পড়লে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আচ্ছা রুদ্র আমি যদি বলি I know that রুদ্র is a good boy I know that রুদ্র is a good boy তাহলে I know আমি জানি that যে রুদ্র is a good boy সে রুদ্রটা কিন্তু সাবজেক্ট is a good boy এটা কিন্তু ভার্ব তার মানে that থাকা বা কনজাংশন থাকলে তারপরে সাবজেক্ট শুরু হয় তারপরে সাবজেক্ট যেহেতু আছে ভার্ব হতে থাকবে একইভাবে at the same time আমরা যদি এইখানে খেয়াল করি এখানে that যেহেতু দিয়েছেন এরপরে কি থাকবে সাবজেক্ট ভার্ব থাকবে রাইট সো সাবজেক্ট ভার্ব থাকবে ঠিক আছে এখানে ভার্বটা কোন টেন্সে করবে এটা কিভাবে বুঝবো আপনারা যারা আমার নিয়মিত ক্লাস করেন তারা অনেকেই জানেন যে প্রথম সেন্টেন্সটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে পরবর্তী সেন্টেন্সটি যে কোনো টেন্সে লেখা যায় কিন্তু প্রথম সেন্টেন্সটি যদি পাস্ট টেন্সে থাকে পরবর্তী সেন্টেন্সটা অবশ্যই পাস্ট টেন্সে হবে দিস ইজ কল্ড সিকোয়েন্স অফ টেন্স রুদ্র নামটা বাংলায় লিখে দিয়েন নাহলে অনেকে এখন বলবে স্যার আপনি নাম উচ্চারণ করতে পারেন না এটা আসলে নামের ক্ষেত্রে অনেকটা এরকম ঝামেলা হয় পরিচিত নাম না হলে আমরা তখন একটু ভুলভাল উচ্চারণ করে ফেলি আচ্ছা যেটা নিয়ে কথা বলছিলাম সেটাই চলে আসি সেটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্সের যে রুলস আছে এটা আপনারা পাবেন ক্লিভস্টোফেল পেজ নাম্বার 204-205 আপনারা পেয়ে যাবেন সিকোয়েন্স অফ টেন্স এখান থেকে পড়বেন আমি পড়াবো যদিও তো সিকোয়েন্স অফ টেন্সে বলা রয়েছে প্রথম সেন্টেন্সটা যদি পাস্ট টেন্সে হয় পরবর্তী সেন্টেন্সটা যে কোনো পাস্ট টেন্সে হবে কিন্তু প্রথমটা যদি প্রেজেন্ট টেন্সে হয় পরেরটা যে কোনো টেন্সে হতে পারে সো আমরা যদি এখানে খেয়াল করি প্রথম যে সেন্টেন্সটা উড রাদার আছে এটা তো পাস্ট টেন্সে আছে তাহলে পরেরটা অবশ্যই পাস্ট টেন্সে হবে সো একটু যদি খেয়াল করি তাহলে এটা পাস্ট টেন্স মানে এই যে ভার্ব টু তে করে দিলাম প্রেজেন্টে আর হবে না বা ফিউচারে হবে না তাহলে আমরা যদি এখানে একটু লিখি যেমন I would rather that you bought a new book শেষ এইখানে যদি আমরা একটু আসি পাস্ট পয়েন্ট অফ টাইম থাকলে তাহলে কি হবে পাস্ট পয়েন্ট অফ টাইম থাকলে স্ট্রাকচারটা কি হবে সেটাকে লিখে দিতে চাই সেটা হচ্ছে সাবজেক্ট উড রেদার এরপরে হ্যাভ প্লাস ভার্ব 3 এরপরে অবজেক্ট থাকতে পারে না পরে এটা ডাজন্ট ম্যাটার যদি পাস্ট পয়েন্ট অফ টাইম থাকে যেমন I
would rather have bought a new book yesterday. এখানে যদি আমরা লিখি past point of time থাকলে এই পাশে কি হবে? Subject would rather that এরপরে সাবজেক্ট যেহেতু আসবে এরপরে had প্লাস ভার্ব 3 আমি একটু পরে সংক্ষেপ করে দিব এর আগে দেখেন ওই উদাহরণটা লিখব I would rather that you had bought a new book yesterday. এই ছিল মোটামুটি কথাবার্তা আমি একটু সহজ করে দিই একদম সহজ ভার্ব 1 মানে বেস ফর্ম ভার্ব 2 মানে 1 এটাকে তো ভার্ব 1 টাকে আমরা বেস ফর্ম কিন্তু আমরা অনেকেই ভার্ব 1 ও বলি তাহলে ভার্ব 1 ভার্ব 2 হ্যাভ প্লাস v3 হ্যাড প্লাস v3 দেখেন হ্যাড প্লাস v3 হ্যাভ প্লাস v3 শুধু এইটুকু মনে রাখলেই হয়ে যায় এই যে আমরা যত বড় করে পড়েছি এত বড় করে পড়ার প্রয়োজন হয় না শুধু এইভাবে পড়বেন ভার্ব 1 ভার্ব 2 ভার্ব 1 ভার্ব 2 ভার্ব 1 ভার্ব 2 ভার্ব 1 ভার্ব 2 এই পাশে হ্যাভ প্লাস v3 ওই পাশে হ্যাড প্লাস v3 এই পাশে উড হ্যাভ প্লাস v3 এই পাশে হ্যাড প্লাস v3 উড হ্যাভ প্লাস v3 এই পাশে ওই পাশে হ্যাড প্লাস v3 সো একটু মনোযোগ দিয়ে পড়বেন এই পাশে খেয়াল করেন যদি পাস্ট পয়েন্ট অফ টাইম না থাকে তাহলে ভার্ব 1 পাস্ট পয়েন্ট অফ টাইম থাকলে হ্যাভ প্লাস v3 এই পাশে উড রেদার দ্যাট এর ক্ষেত্রে পাস্ট পয়েন্ট অফ টাইম না থাকলে ভার্ব 2 আর পাস্ট পয়েন্ট অফ টাইম থাকলে হ্যাড প্লাস ভার্ব 3 এটা মনে রাখতে হবে এই দুটো আমার রিক্রিয়েট করা এই দুটো থেকে বিভিন্ন জায়গায় প্রশ্ন এসেছে বাংলাদেশ ব্যাংক সিনিয়র অফিসার সহ কনবাইং ব্যাংক যতগুলো পরীক্ষা প্রাইভেট ব্যাংক এগুলোতে এসেছে আর উপরের দুইটা স্বাভাবিকভাবে টোফেলেই আপনারা পেয়ে যাবেন সো আমরা একটু দেখি আমরা কতটুকু পারি আমরা এই প্রশ্নের পার্ট এ আমরা কারেক্ট ইনকারেক্ট একটা দেখি পরে পার্ট এ দেখি খেয়াল করেন এখানে আমরা দেখতে পাচ্ছি উড রেদার আছে উড রেদার তাহলে উড রেদার যেহেতু আছে এই সেন্টেন্সে কোনো পাস্ট পয়েন্ট অফ টাইম নেই পাস্ট পয়েন্ট অফ টাইম নেই তাহলে পাস্ট পয়েন্ট অফ টাইম নেই শুধু উড রেদার আছে তাহলে এরপরে ভার্বের বেস ফর্ম আসবে তাহলে হ্যাভ হ্যাজের বেস ফর্মটা হচ্ছে হ্যাভ এই হ্যাভ এবং হ্যাজের বেস ফর্মটা হচ্ছে হ্যাভ এই জন্য এখানে শুধু হ্যাভ বসেছে একটু খেয়াল করেন এইখানে যদি খেয়াল করি উড রেদার আছে কিন্তু এই সেন্টেন্সে কোনো পাস্ট পয়েন্ট অফ টাইম নাই তাহলে পাস্ট পয়েন্ট অফ টাইম না থাকলে স্যার কি বলছিল ভার্বের বেস ফর্ম বসাইতে হবে তাহলে এই যে গ্রো হবে শেষ পরেরটাতেও সেম এই যে পুরো একটা প্রশ্ন দেখতে পাচ্ছি এই পুরো প্রশ্নে পড়েন কোথাও 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 কি নেই দেখেন পড়েন কোথাও কোনো পাস্ট পয়েন্ট অফ টাইম উল্লেখ নাই যেহেতু পাস্ট পয়েন্ট অফ টাইম উল্লেখ নাই তাহলে উড রেদারটা অবশ্যই মডাল আর যেহেতু এটা মডাল এরপরে ভার্বের বেস ফর্ম বসবে এরপরে ভার্বের বেস ফর্ম বসবে তাহলে বেস ফর্ম কোনটা এই যে ইউজিং লেখা আছে এটা ইউজিং হবে না এটা উত্তরটা হবে ইউজ আমরা যদি আরেকটু সামনের দিকে যাই আমরা যদি উড রেদার দ্যাটটা একটু দেখতে চাই খেয়াল করেন আমি বলেছি কি উড রেদার দ্যাট যখন থাকবে তখন এর সাবজেক্টের পরে ভার্ব 2 বসবে ভার্ব 2 পাস্ট পয়েন্ট অফ টাইম আছে কিনা একটু খেয়াল করেন পাস্ট পয়েন্ট অফ টাইম নাই পাস্ট পয়েন্ট অফ টাইম নাই তাহলে ভার্ব 2 বসাইতে হবে তাহলে এই যে এখানে ডু নট ছিল এটা ডিড নট হয়ে যাবে এটা কি হয়ে যাবে ডিড নট পরেরটাও সেম এই যে এখানে ডাজ নট আছে এই যে ডিড নট হয়ে গেছে পরেরটাও সেম এখানে দেখেন মেক আছে ভার্ব 1 এটা এই দেখেন ভার্ব 2 হয়ে গেছে এখন এই প্রশ্নগুলোতে যদি আমরা পাস্ট পয়েন্ট অফ টাইম দিয়ে লিখতাম তাহলে এটা কি হয়ে যেত উত্তরটা হয়ে যেত had not worked এরকম হয়ে যেত had not worked এরকম হয়ে যেত এই প্রশ্নটাও সেম হইতো এখানে উত্তর হইতো had made এরকম উত্তর হয়ে যেত যদি পাস্ট পয়েন্ট অফ টাইম থাকতো ঠিক তেমনি ভাবে আমরা যদি পার্ট এ টা একটু খেয়াল করি পার্ট এ আমরা যদি পার্ট এ তে একটু চলে যাই আপনারা একটু পার্ট এ এবং পার্ট বি টা দেখবেন পার্ট এ আর পার্ট বি কোনটা উত্তর হওয়া উচিত খেয়াল করেন এখানে উড রেদার দ্যাট আছে তাহলে উড রেদার দ্যাট থাকলে দেখবো যে পাস্ট পয়েন্ট অফ টাইম আছে কিনা কোনো পাস্ট পয়েন্ট অফ টাইম নাই
তাহলে আমরা শিওর হয়ে গেলাম এখানে ভার্ব টু বসাইতে হবে। এই যে উত্তরটা হয়ে গেল মেট। আবার পরবর্তী প্রশ্ন খেয়াল করেন, আবারও আমরা দেখতে পাচ্ছি এখানে উড রেদার দ্যাট আছে। এই যে উড রেদার দ্যাট, তাহলে উড রেদার দ্যাট থাকলে আমরা চিন্তা করবো যে পাস্ট পয়েন্ট অফ টাইম আছে নাকি নাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কোথাও পাস্ট পয়েন্ট অফ টাইম নাই। তাহলে পাস্ট পয়েন্ট অফ টাইম না থাকা মানে কি, এখানে ভার্ব টু হবে। তাহলে চেঞ্জিং না হয়ে উত্তরটা হবে চেঞ্জড, উত্তরটা হবে চেঞ্জড। এই যে হয়ে গেল। সো আমরা জানি না আমরা কিভাবে পড়াশোনা করি, যদি এইভাবে পড়াশোনা করেন তাহলে ব্যাপারটা সহজ হয়ে যাবে। এই একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা লেখা আছে নেগেটিভ ইম্পারেটিভ। আমরা সবাই কম বেশি জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হয়। ইম্পারেটিভ সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হয় বা লেট দিয়ে শুরু হয়। লেটটাও একটা ভার্ব, ভার্ব বা লেট দিয়ে শুরু হয়, আর লেটটাও একটা ভার্ব। এখানে কমন জিনিস বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করেন। যে সেন্টেন্সে অলরেডি আপনার ফাইনাইট ভার্ব আছে, আমরা তো জানি যে সেন্টেন্সে অলরেডি ফাইনাইট ভার্ব আছে সেখানে আরেকটা ফাইনাইট ভার্ব আনা যায় না। কারণ একটা সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব থাকে। একটা সেন্টেন্সে কয়টা ফাইনাইট ভার্ব থাকে? যদি সেন্টেন্স হয় একটা, তাহলে ফাইনাইট ভার্বও হবে একটা। তাহলে একটু যদি খেয়াল করেন, আমরা যদি প্রথম যে সেন্টেন্সটা আছে এখানে লেখা আছে উড ইউ প্লিজ ডোন্ট, খেয়াল করেন উডটা একটা ভার্ব টু, এটা একটা ফাইনাইট। আবার ডোন্ট আছে, এটা ভার্ব ওয়ান, এটাও একটা ফাইনাইট, দুইটা ফাইনাইট ভার্ব হয়ে গেল। একটা সেন্টেন্সে দুইটা ফাইনাইট ভার্ব থাকবে না, বা একটা সেন্টেন্সে দুইটা অক্সিলারি বসানো যাবে না। তাহলে আমাদের হয়তো বলতে হবে উড নট অথবা শুধু ডোন্ট বলতে হবে। হয় ব্যবহার করতে হবে উড নট, নাহলে শুধু ডোন্ট। এবার অনেকে বলবে স্যার কেন এরকম? কারণ একটা সেন্টেন্সে আপনি দুইটা অক্সিলারি ভার্ব আনতে পারবেন না। একটা সেন্টেন্সে একটাই অক্সিলারি ভার্ব আনতে হবে, একটা সেন্টেন্সে দুইটা অক্সিলারি ভার্ব আনা যাবে না। তাহলে একটু খেয়াল করেন, আমরা দুইভাবে লিখতে পারি। দেখেন এখানে লেখা আছে প্লিজ ডোন্ট স্মোক, এই যে একটাই অক্সিলারি ভার্ব আনা হয়েছে। পরেরটা খেয়াল করেন, এই যে উড ইউ প্লিজ নট স্মোক, তাহলে উড আনলে আর ডোন্ট আনা যায়নি, আর ডোন্ট আনলে আর উড আনা যায়নি। খুবই সিম্পল একটা বিষয়, কারণ একটা সেন্টেন্সে দুইটা ফাইনাইট ভার্ব থাকতে পারে না। পরবর্তী প্রশ্নটা একটু খেয়াল করেন, এখানে লেখা আছে প্লিজ ডোন্ট টু পার্ক হিয়ার। খেয়াল করেন তো, প্লিজ ডোন্ট আছে, তাহলে আবার টু পার্ক কেন হবে? মনে রাখবেন ডু, ডিড বা ডাস এগুলো যখন আমরা একটা সেন্টেন্সে নিয়ে আসি, তখন আমাদের যে মূল ভার্বটা আছে, মূল ভার্ব, এই মূল ভার্বটা ভার্বের বেস ফর্মে চলে যায়। কোন ফর্মে চলে যায়? বেস ফর্ম। যেমন আমি যদি বলি হি হেল্পস দ্য ম্যান, একটু খেয়াল করেন, এটাকে যদি আমরা হি হেল্পস দ্য ম্যান, এটাকে যদি আমরা নেগেটিভ করি, হি হেল্পস দ্য ম্যান নেগেটিভ করি, তাহলে কি করতে হবে? হি ডাজ নট হেল্প দ্য ম্যান, ডাজ নট হেল্প দ্য ম্যান। একটু খেয়াল করেন, এইখানে ডাজ নট আনার কারণে এখানে এস বাই এস যেটা ছিল সেটা উঠে গেছে। তো যখন ডু ডিড ডাজ একটা সেন্টেন্সে আমরা নিয়ে আসি, তখন ভার্বের যে এস বাই এস এটা উঠে যায়, বা ইডি যুক্ত থাকলে উঠে যায়, মানে মূল কথাটা হচ্ছে ভার্বের মূল ফর্মে চলে আসে মূল ভার্বটা। তাহলে যদি আমরা এইখানে খেয়াল করি, এইখানে আপনার ডু নট আছে, তাহলে কিভাবে আপনি টু পার্ক আনেন? সেটা করা যাবে না, তাহলে কি লিখতে হবে? ডু নট পার্ক হিয়ার। আবার এটাকে উড দিয়েও আপনি লিখতে পারেন। পরেরটাও খেয়াল করেন, এখানে লেখা আছে উড ইউ প্লিজ নট টু বি। এই যে উড যেখানে আছে, উডটা একটা মডেল, মডেলের পরে তো এমনি ভার্বের বেস ফর্ম বসবে। সো আপনি উডের পরে টু বি লিখতে পারবেন না, শুধু বি লিখতে হবে, কারণ এরপরে ভার্বের বেস ফর্ম বসে। সো দিস ইজ ভেরি সিম্পল। আমরা একটু সামনের দিকে যাব, এটা একটা কনসেপ্ট ক্লিয়ার করার মতো একটা টপিক। আমরা যদি এইখানে খেয়াল করি, পার্ট এটা একটু খেয়াল করি, বলা হচ্ছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা যদি খেয়াল করি, এই সেন্টেন্সে আমরা আর কোনো ফাইনাইট ভার্ব দেখতে পাচ্ছি না। এটা একটা নাউন, এটা একটা অ্যাডজেক্টিভ, এটা একটা নাউন, এরপর আমরা দেখতে পাচ্ছি এটা একটা প্রিপোজিশন, এটা একটা আর্টিকেল, পারমিশন, এটা নাউন অফ দ্য পাবলিশার, এটা হচ্ছে ডিটারমিনার, এটা হচ্ছে নাউন। তার মানে এই সেন্টেন্সে কোনো ভার্ব নেই, তার মানে আমার একটা কি লাগবে? ফাইনাইট ভার্ব লাগবে, ফাইনাইট ভার্ব। এখন খেয়াল করেন, আমার এখানে রয়েছে নো মেক, মানে ফটোকপি করতে নিষেধ করতে বলা হচ্ছে যে প্লিজ ড্যাশ ফটোকপি অর কপিরাইট ম্যাটেরিয়াল উইথাউট দ্য পারমিশন অফ পাবলিশার। পাবলিশারের অনুমতি ছাড়া কপি করা যাবে না বা কইরো না, এটা অনুরোধ করা হচ্ছে প্লিজ দিয়ে। সো একটু খেয়াল করে, নো মেক বলা যাবে না, আমরা নট মেক বলবো না, নট টু মেক বলবো না। এবার অনেকে বলবে স্যার কেন বলা যাবে না? কারণ নটটা যুক্ত করতে হবে অক্সিলারির সাথে, নটটা যুক্ত করতে হবে অক্সিলারির সাথে। এখানে কোনোটার সাথে অক্সিলারি নাই, শুধুমাত্র বি এর সাথে আছে ডু নট মেক। আর যখন আপনি ডু নট নিয়ে এসেছেন, তখন এরপরে যে ভার্বটা মূল ভার্ব ছিল সেটা আবার বেস ফর্মে চলে যাবে, এর জন্য মেক হয়ে গেছে। উত্তরটা হয়েছে প্লিজ ডু নট মেক কপিস, কপি ফটোকপিস মানে কপি কইরো না, অফ কপিরাইটেড ম্যাটেরিয়াল, যেগুলো কপিরাইট করা আছে, যেসব ম্যাটেরিয়ালের মানে নাম সত্য করা আছে, সেগুলো কপি করো না উইথাউট দ্য পারমিশন অফ পাবলিশার, যিনি পাবলিশ করেছেন তার অনুমতি ছাড়া।
পরবর্তী যে প্রশ্নটা আছে আমরা যদি খেয়াল করি, আমরা যদি পার্ট 2 এ পিন পয়েন্ট ইরো যেটা ফুল খুঁজে বের করা বলা হচ্ছে চুজ দ্য ইনকারেক্ট যেটা সেটা চুজ করো এবং সেটাকে কারেক্টেড সেটাকে কি করেন সঠিক করতে বলছে। সো বলছে প্লিজ চুজ দ্য ইনকারেক্ট ওয়ার্ড অথবা ফ্রেজটাকে চুজ করতে বলা হয়েছে এবং যেটা কারেক্ট আছে সেটাকে খুঁজে বের করতে বলা হয়েছে, মানে সেইটাকে বসাইতে বলা হয়েছে। সো আমরা যদি খেয়াল করি এখানে লেখা আছে প্লিজ ডোন্ট পার্কিং, ভুল এখানেই পেয়ে গেছি, কারণ আমরা জানি যেখানে ডু নট, ডাজ নট, ডিড নট আছে এরপরে ভার্বের বেস ফর্ম বসাইতে হবে, তাহলে এখানে পার্কিং হবে না, এখানে শুধু পার্ক হবে, একদমই সহজ জিনিস। সো আমরা একটু সামনের দিকে চলে যাব, আমরা যদি এই প্রশ্নটা দেখি, এই প্রবলেমটা দেখি, এখানে আমরা 1 থেকে 15 নাম্বার যে প্রবলেমগুলো আমরা পড়েছি সেই প্রবলেমগুলোর আছে, এইটার উপর আমি আলাদা একটা ক্লাস সাজাবো। 1 থেকে 15 তারপরে 16 থেকে 30 এগুলো শুধু কম্বাইন্ডলি একটা ক্লাস হবে এইখানকার জায়গা আছে, কারণ আমরা যখন একটা টপিকে পড়ি তখন শুধু ওই টপিক ভিত্তিক চিন্তা ভাবনা করি, এর আশেপাশে আর কিছু চিন্তা ভাবনা করতে পারি না। কিন্তু যখন আমরা সবগুলো টপিক মিলে একসাথে চিন্তা ভাবনা করবো বা পড়বো তখন বিষয়টা সহজ হয়ে যাবে। যেমন এখানে প্রথম যে প্রশ্নটা রয়েছে এই যে কন্টিনিউ রয়েছে, তো কন্টিনিউ এর পরে ভার্বের সাথে আইএনজি বসে, সো উত্তর এটা হবে। সো এটা আমরা এখন পড়বো না, এটা প্রবলেম 3 তে ছিল, এগুলো সবগুলো একসাথে কম্বাইন করে 1 থেকে 15, 16 থেকে 30 একসাথে আমরা সব সমস্যার সমাধান করবো ইনশাআল্লাহ। সো আমরা পরেরটা যেটা রয়েছে প্রবলেম কত নাম্বার আছে, প্রবলেম 16, 17, 18, 19, 20 এই সবগুলোতে আছে পজিটিভ ভার্ব, 20 এই পর্যন্ত আছে পজিটিভ ভার্ব। সো আমরা পজিটিভ ভার্বগুলো একসাথে শিখবো। আসেন পজিটিভ ভার্ব থেকে যে কঠিন প্রশ্ন আসে সেগুলো আমরা একসাথে শিখবো। আসেন আমরা একসাথে শিখি। এই যে ওকে, আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে পজিটিভ ভার্ব। সো পজিটিভ ভার্বের ক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে, সো পজিটিভ ভার্বের ক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে যে এটা বাংলা একটা নাম আছে যেটাকে বলা হয় প্রযোজক ক্রিয়া। এখন প্রযোজক ক্রিয়া বিষয়টা কি, যখন নিজে না করে অন্যকে দিয়ে করানো হয়, যেমন ইট মানে হচ্ছে নিজে খাও, আর খাওয়ানো বলতে গেলে আমরা বলি ফিড। এরকম অনেক প্রযোজক ক্রিয়া আপনি পাবেন। যেমন সি এটা হচ্ছে নিজে দেখার ক্ষেত্রে ব্যবহার হয়, কিন্তু আরেকজন দেখাইতে বলা সেটা ক্ষেত্রে আমরা শো ব্যবহার করি। এরকম অনেক পজিটিভ ভার্ব আপনারা ইংলিশে পাবেন, বাংলাতে পাবেন। কিন্তু পজিটিভ ভার্ব থেকে প্রশ্ন আসে এমন 5টা পজিটিভ ভার্ব আছে। শব্দগুলো হচ্ছে মেক, লেট, হ্যাভ, গেট, হেল্প। এই 5টা পজিটিভ ভার্ব থেকে প্রশ্ন আসে। আমরা প্রবলেম নাম্বার 16, 17, 18, 19, 20 একসাথে পড়তেছি। 16, 17, 18, 19, 20 একসাথে পড়বো। সে একটু খেয়াল করবেন, মনোযোগ দিয়ে দেখবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। মেক, লেট, হ্যাভ, গেট, হেল্প লিখবেন। মেক, লেট, হ্যাভ, গেট, হেল্প লিখবেন। মেক, লেট, হ্যাভ, গেট, হেল্প দুটো লিখবেন। মেক, লেট, হ্যাভ, গেট, হেল্প। মেক, লেট, হ্যাভ, গেট, হেল্প। এদেরকে স্বাভাবিকভাবে আপনি পজিটিভ ভার্ব বলতে পারবেন না। স্যার তাহলে কখন এদেরকে পজিটিভ ভার্ব বলতে পারবো? যখন এদের পরে অবজেক্ট থাকবে, এদের পরে কি থাকবে? অবজেক্ট থাকবে, তখনই এদেরকে পজিটিভ ভার্ব বলা যাবে। তাহলে অবজেক্ট তো 2 ধরনের হয়, ব্যক্তিবাচক হয় আবার বস্তুবাচক হয়। তার মানে এদের প্রত্যেকটার পরে 2 ধরনের অবজেক্ট থাকতে পারে, ব্যক্তিবাচক অথবা বস্তুবাচক। আমরা লিখে ফেলি প্রত্যেকটার পরে ব্যক্তি, বস্তু, প্রত্যেকটার পরে লিখে ফেলবো ব্যক্তি, বস্তু, প্রত্যেকটার পরে লিখবো ব্যক্তি এবং বস্তু, প্রত্যেকটা লিখবো ব্যক্তি এবং বস্তু, ব্যক্তি, বস্তু, ব্যক্তি, বস্তু, প্রত্যেকটাই লিখলাম। আসেন এইটা আমরা একটু ডিফারেন্ট ওয়েতে শিখবো, একটু ডিফারেন্ট ওয়েতে। আমরা সবাই একজন কবিকে চিনি, সেটি নিয়ে হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। সো মাইকেল মধুসূদন দত্ত বিশেষ করে ফেমাস ছিলেন বিকজ অফ হিজ সনেট। সো তার সনেটের জন্য তিনি বেশি ফেমাস ছিলেন। তো সনেটের ব্যাপারটা কেমন ছিল, শেষের মিলটা কেমন ছিল, মানে অন্ত মিলটা কেমন ছিল? ব্যাপারটা এমন ছিল, দেখেন এমন ছিল লেখা যে ক ক ক খ
ক ক এই একটা ধারা, এরপর আবার ছিল এরকম ক চ ক চ, এরকম অন্তমিল দিয়ে তিনি সনেট লিখেছেন। এইটা ব্যাপারটাকে যদি আমরা এইভাবে বলতে চাই যে এরকম ভাবে, যেমন এইটা সবগুলো সেম এ এ এ এ এ, এবার এখানে এরকম বলতে পারি সি ডি সি ডি, মানে বুঝলাম যে প্রথম যে পাঁচটায় পুরোটাই সেম অক্ষর হবে এবং এরপরে আবার যে পার্টটা আছে সেখানে এরকম দুইটা দুইটা সেম হবে, এই দুইটা যা হবে এই দুইটা তাই হবে। এই কনসেপ্টটা যদি আপনি বুঝতে পারেন, এই কনসেপ্টের সাথে মিল করে আমরা এই ব্যাপারটা পড়তে পারি। কিরকম? যেমন দেখেন এইখানে প্রথম পাঁচটা সেম আছে, তাহলে আমরাও এই পাশে প্রথম পাঁচটা সেম বানাইতে পারি। ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান। দেখেন তাহলে আমরা কি পাইলাম? আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে মেকের ক্ষেত্রে ব্যক্তি থাকুক বা বস্তু থাকুক আমরা কি পাইলাম? ভার্ব ওয়ান পাইলাম, দুইটাতেই ভার্ব ওয়ান। লেটের ক্ষেত্রেও ব্যক্তি থাকুক বা বস্তু থাকুক আমরা কি পাইলাম? ভার্ব ওয়ান পাইলাম। তার মানে আমরা চারটা হয়ে গেল। এরপরে হ্যাবের যে ব্যক্তিটি রয়েছে সেই ব্যক্তি পর্যন্ত কিন্তু আমরা ভার্ব ওয়ান পাইলাম, আমাদের পাঁচটা হইল। এখন বাকিগুলো আমরা মেলানোর চেষ্টা করি, এখনো বাকি চারটা খেয়াল করেন। এখানে আমরা যদি লিখি ভার্ব থ্রি, সরি এখানে যদি আমরা লিখি ভার্ব থ্রি, এরপরটা লিখলাম টু প্লাস ভি ওয়ান। এবার কি বলছি? এই দুইটা যা হবে এই দুইটাই তো তাই হবে, তাহলে ভার্ব থ্রি টু প্লাস ভি ওয়ান, তাহলে এখানেও কি হবে? ভার্ব থ্রি টু প্লাস ভার্ব ওয়ান। আর হেল্প তো বস্তু আপনাকে হেল্প করতে পারবে না, কারণ বস্তু কি আপনাকে বলবে তোমার তো অনেক গরম লাগছে, ফ্যান দেখা গেলো আপনাকে বলতেছে যে তোমার তো গরম লাগছে তাহলে আমি একটা ঘুরি। এসি আপ করে রাখছেন, এখন রুমে খুব গরম, এসি কি আপনাকে বলবে তোমার তো খুব গরম লাগতেছে আমি তোমাকে একটু ঠান্ডা করে দিই? যে বস্তু এভাবে আপনাকে হেল্প করতে পারবে না, এই জন্য বস্তুর পরে আমরা কিছু বসাচ্ছি না। তাহলে বিষয়টা খুব সহজে মনে রাখা যায়। দেখেন পাঁচটা হচ্ছে ভার্ব ওয়ান, আমাকে সিকোয়েন্সটা মনে রাখতে হবে যে মেক, লেট, হ্যাভ, গেট, হেল্প। 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 দুই দিনবার বলেন মেক, লেট, হ্যাভ, গেট, হেল্প। মেক, লেট, হ্যাভ, গেট, হেল্প। মেক, লেট, হ্যাভ, গেট, হেল্প। এভাবে কয়েকবার বলবেন। বলার পরে আপনি মনে রাখবেন যে এদের পরে অবজেক্ট থাকলে এদেরকে পজিটিভ ভার্ব বলা যাবে। এখন অবজেক্ট তো ভাই দুই ধরনের হতে পারে, ব্যক্তিবাচক অবজেক্ট হতে পারে, আবার বস্তুবাচক অবজেক্ট হতে পারে, রাইট? এবার আমরা এটাকে মনে রাখার একটা সিস্টেম ফলো করছি, সেটা হচ্ছে সনেটের একটা সিস্টেম, যে সনেটের প্রথম পাঁচটা সেম, তাহলে এরও প্রথম পাঁচটা সেম। তাহলে হ্যাভ, মেক এবং লেটের এরপরে ব্যক্তি বস্তু যাইতে হোক না কেন ভার্বাম কয়টা গেল? চারটা। আর বাকি থাকে একটা, তাহলে লেটের ব্যক্তি পর্যন্ত ভার্বাম হয়ে গেল পাঁচটা। এবার বাকি হ্যাবের যে বস্তু আছে এখান থেকে আপনার মূল বিষয়টা শুরু হয়েছে। এবার একটু খেয়াল করেন, আপনি এখানেও একটা মিল করা যায়। দেখেন বস্তু হলেই ভার্ব থ্রি, ব্যক্তি হলে টু প্লাস ভি ওয়ান। দেখেন হ্যাবের পরে বস্তু আছে ভার্ব থ্রি, এই যে গেটের পরে বস্তু আছে ভার্ব থ্রি। তার মানে আমরা এইভাবে বলতে পারি যে উপরের পাঁচটা সেম, এরপরে হ্যাব থেকে যে বস্তু দিয়ে শুরু হয়েছে এরপরে যতগুলো আছে বস্তু হলেই ভার্ব থ্রি, ব্যক্তি হলে টু প্লাস ভি ওয়ান। দেখেন এই যে বস্তু হয়েছে ভার্ব থ্রি, বস্তু হয়েছে ভার্ব থ্রি, এই যে দেখেন ব্যক্তি হয়েছে টু প্লাস ভি ওয়ান। দেখেন এই যে ব্যক্তি হয়েছে টু প্লাস ভি ওয়ান, ব্যক্তি হয়েছে টু প্লাস ভি ওয়ান। এভাবে মনে রাখতে পারেন আপনি। আমরা যদি একটু উদাহরণের মধ্যে থেকে দেখি, যেমন আই লেট ইউ গো ড্যাশ দেয়ার। আপনার এই প্রশ্নের উত্তরটা একটু লিখে ফেলবেন দ্রুত। অপশন এ যদি দেই গো, অপশন বি যদি দেই গোয়িং, অপশন সি টু গো, অপশন ডি গন। আপনারা ডেফিনেটলি বুঝতে পেরেছেন যে লেট যে শব্দটি রয়েছে এই শব্দটির পরে কিন্তু ইউ আছে, দ্যাট মিনস অবজেক্ট আছে। তাহলে অবজেক্ট যেহেতু আছে, লেটের পরে তো ব্যক্তি আর বস্তু যাই থাকুক না কেন ভার্ব অনই বসবে, এটা দেখার প্রয়োজন হবে না। স্যার এর আজকে আচ্ছা ঠিক আছে স্যার, একটু খেয়াল করবেন যে এরপরে তো অবজেক্ট আছে, তাহলে লেটের পরে আমরা তো কি লিখতে পাচ্ছি? ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন ভার্বের বেস ফর্ম বসে, তাহলে এখানে কি হবে? গো উত্তর হবে। এখানে কি উত্তর হবে? গো, কারণ ভার্বের বেস ফর্ম বসবে। যেমন আরেকটা উদাহরণ যদি লিখি, হি গট দ্য কার, হি গট দ্য কার। অপশন এ ওয়াশ, অপশন বি টু ওয়াশ, অপশন সি ওয়াশিং, অপশন ডি
ওয়াশড। খেয়াল করবেন এবং মনোযোগ দিয়ে দেখবেন। আচ্ছা, আমরা অনেকেই বলবে যে স্যার আপনি তো গট পড়াননি। গট পড়িয়েছি ভাই। এই গেট থাকা, গট থাকা বা গটেন থাকা একই রুলস ফলো করে। হ্যাঁ, এখানে হেল্প আছে, হেল্পড আছে, একই রুলস ফলো করবে। এখানে হ্যাভ আছে, হ্যাজ থাকা বা হ্যাড থাকা একই রুলস ফলো করবে। এখানে মেক আছে, মেড থাকা একই রুলস ফলো করবে। মানে ওটা তো ভার্বের বিভিন্ন ফর্ম, সো ওইটা একই রুলস ফলো করবে। তো আপনারা যদি এই প্রশ্নটি দেখেন, গেটের পরে বস্তু আছে, তা আমরা তো জানি প্রথম 5টা বাদে বাকিগুলো বস্তু থাকলেই ভার্ব 3। তাহলে এই যে ভার্ব 3 চিন্তা করব, তাহলে উত্তরটা হবে ওয়াশড। উত্তরটা হবে ওয়াশড। এই যে হচ্ছে বিষয়। সো আমরা এই পুরো বিষয়টি যদি বুঝতে পেরে থাকি, আমরা একটু যদি প্রবলেম 16 থেকে শুরু করি। প্রবলেম 16, ওকে, প্রবলেম 16তে যদি একটু যাই। ওকে, প্রবলেম 16 খেয়াল করেন, আমরা প্রথমে যেটা পেয়েছি সেটা হচ্ছে মেক। এখন আমরা কি জানি, মেকের পরে ব্যক্তি থাকুক বা বস্তুবাচক অবজেক্ট থাকুক, যে অবজেক্টই থাকুক না কেন, সেটা ব্যক্তি হোক বা বস্তুবাচক অবজেক্ট থাকুক না কেন, ভার্ব 1 বসে, রাইট? সো আমরা যদি খেয়াল করি, আমরা যদি এখানে খেয়াল করি যে এইখানে মেড আছে, এটা আমার, এরপরে দা বেবি আছে। এই বেবি ব্যক্তি না বস্তু এটা না জানলে চলে, কারণ মেকের ক্ষেত্রে ব্যক্তি বস্তু যাই থাকুক ভার্ব 1 বসে। এই যে ভার্ব 1, বাকিগুলো সব সেম। এই যে মেকের পরে ব্যক্তি বস্তু যাই থাকুক ভার্ব 1 বসে নাই, এই যে সঠিক উত্তর। এরপরে দেখেন মেকের পরে এই যে যাই থাকুক 2 + V1 হবে না, শুধু ভার্বের বেস ফর্ম হবে। আমরা যদি এসব বাদ দিয়ে পার্ট এর উত্তরটা আপনাদের কাছ থেকে জানতে চাই, পার্ট এ, এই উত্তরটা একটু দিয়ে ফেলবেন। পার্ট এ, পার্ট এ, পার্ট এর উত্তরটা দিয়ে ফেলবেন। পার্ট এ, পার্ট এ, পার্ট এর উত্তরটা একটু দিয়ে ফেলবেন দ্রুততার সাথে। পার্ট এ, এখানকার গুলো কিন্তু সেম। এই যে আপনার মেকের পরে ডিশ আছে, এটা হচ্ছে আপনার অবজেক্ট, তো মেকের পরে ব্যক্তি বস্তু দেখার প্রয়োজন হয় না, এরপর সবসময় ভার্বের বেস ফর্ম বসে। সো ডিশ ওয়াশার, এটা হচ্ছে আপনার অবজেক্ট, এখানে রান হবে, রানিং হবে না। এর পরেরটাও কিন্তু সেম, মেকের পরে এভরিওয়ান আছে, ডুইং দেওয়া আছে, এটা হবে না, এই যে ডু হবে। ঠিক আছে, সো আপনারা পার্ট এর অ্যান্সারটা করে ফেলবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ। ডেফিনেটলি উত্তরটা হবে এ, কারণ এই যে মেকের পরে ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন ভার্বের বেস ফর্ম বসাতে হবে। সো এটা বেস ফর্ম নাই, এটাতেও বেস ফর্ম নাই, এটা তো উত্তরই হবে না। সো ডেফিনেটলি উত্তর হবে এ। আমরা পার্ট বি যেটা রয়েছে এটার উত্তরটা দেওয়ার চেষ্টা করি, কোথায় ভুল আছে একটু খুঁজে বের করার চেষ্টা করব। এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্বের সাথে এস বেস যুক্ত হয়েছে এবং এরপরে অবজেক্ট আছে। সো এরপরে ভার্বের বেস ফর্ম বসাইতে হবে। সো টার্নিং হবে না, শুধু টার্ন হবে। টার্নিং হবে না, শুধু টার্ন হবে। আমরা যদি এইবার একটু দেখি, গেট আছে। এখন গেটেরটা আমরা কি পড়ছিলাম গেটের পরে যদি এই অবজেক্টটা থাকবে সেটা যদি ব্যক্তি হয় তাহলে 2 + V1, আর যদি বস্তু হয় তাহলে কি পড়ছিলাম ভার্ব 3। তাহলে একটু খেয়াল করি, এখানে গেট আছে, গেটের পরে কারেন্ট আছে, কারেন্ট একজন ব্যক্তির নাম, তাহলে কি হবে 2 + V1, এই যে 2 + V1। খেয়াল করেন এখানে গেট আছে, গেট দা হাউস আছে, হাউস তো বস্তু, তাহলে যেহেতু বস্তু তাহলে ভার্ব 3 হবে। পেইন্ট আছে, হবে না, উত্তর হবে পেইন্টেড। খেয়াল করেন এখানে গেট আছে, গেটের পরে লেখা আছে সাম অফ আওয়ার মানি, সাম অফ আওয়ার মানি, এটা তো বস্তু, তাহলে বস্তু থাকলে তো ভার্ব 1 হবে না, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে ভার্ব 3 হবে। তাহলে কি হবে এক্সচেঞ্জড। পরেরটা খেয়াল করেন এখানে গড আছে, গডের পরে হার মাদার্স ওয়েডিং আছে, ওয়েডিং ড্রেস, তাহলে এটা যেহেতু আছে এটা তো বস্তু, ওয়েডিং ড্রেস তো আর ব্যক্তি হবে না, বস্তু, তাহলে ভার্ব 3 হবে। অল্টার্ড, এখানে টু অল্টার ছিল যেটা ভুল। সো আমরা যদি পার্ট এ একটু দেখি, আমরা এখানে আরেকটা আছে ওটা দেখাই দিই, নাহলে আবার অনেকে কষ্ট পাবে। গেটের পরে সামওয়ান আছে, সামওয়ান তো ব্যক্তি, তাহলে ব্যক্তি থাকলে তো 2 + V1, এখানে ফিক্সিং দেওয়া আছে ভুল, তাহলে উত্তর হবে টু ফিক্স। আমরা পার্ট এটা একটু দেখে ফেলবো। পার্ট এ, পার্ট এ, এটা একবার পরীক্ষা এসেছিল ব্যাংকের পরীক্ষায়, এটা অনেকেই ভুল করে ফেলেন। তো দেখি এটা কে কে সঠিক উত্তর দিতে পারে, এটা কে কে সঠিক উত্তর দিতে পারে একটু দেখতে চাই। পার্ট এ, এটা একবার পরীক্ষা এসেছিল, আপনারা বিগত বছরের প্রশ্ন পজিটিভ ভার্ব সলভ করার সময় দেখবেন যে এই প্রশ্নটা পাবেন। তো প্রশ্ন যে এখান থেকে কপি করা হয় এটার প্রমাণ আপনি পাচ্ছেন। তো এগুলো আপনাকে শিখতে হবে বাধ্যতামূলক। এগুলোর ভাষাটা কঠিন, এই বই দেখলে ভয় লাগে, কিন্তু এটা পড়া অনেক সহজ। আচ্ছা, তো খুবই সহজ প্রশ্ন। খেয়াল করেন এখানে গেট যেহেতু আছে,
তাহলে গেটের পরে যদি ব্যক্তি চিন্তা করেন তাহলে তো 2 + V1, আর যদি বস্তু চিন্তা করেন তাহলে তো ভার্ব 3। এবার একটু খেয়াল করেন তো, এইখানে 2 + V1 আছে, এখানে ভার্ব 3 আছে, এখানে 2 + V1 আছে, এখানে ভার্ব প্লাস আইএনজি আছে, এটা বাদ, এটা সম্পূর্ণরূপে বাদ। এবার বাকি দুইটাকে যদি চিন্তা করেন, এইখানে খেয়াল করেন, কংগ্রেস একটা দল, একটা ব্যক্তি বোঝাচ্ছে, ব্যক্তিবাচক বোঝাচ্ছে। দল যেহেতু ব্যক্তিবাচক, তাই আমরা এইখানে 2 5 এটাকে উত্তর নিব, পাস্টকে উত্তর নিব না, এটাকে উত্তর নিতে হবে। আমরা যদি পরবর্তী যে প্রশ্ন আছে এই প্রশ্নটা দেখি, এই প্রশ্নেও কিন্তু আমরা মাস্ট গেট পেয়েছি। এবার মাস্ট গেটের পরে কি আছে? অল ফিচেস। তাহলে অল ফিচেস আছে, এটা তো বস্তু, জুয়েলারিকে বোঝাচ্ছে, এই যে বস্তু। তাহলে যেহেতু এটা বস্তু, তাহলে এটা ভার্ব 3 হবে, তাহলে অ্যাপ্রাইজড হবে। কি হবে? অ্যাপ্রাইজড। উত্তরটা হবে অ্যাপ্রাইজড। আমরা পরবর্তী প্রশ্নে চলে যেতে চাই। এই প্রশ্নটা একটু দেখবেন, হ্যাভ। তো আমরা হ্যাভেরটা কি পড়ছিলাম? হ্যাভের পরে যদি আমার যে অবজেক্টটা আছে সেটা যদি ব্যক্তি হয়, ব্যক্তি পর্যন্ত আমরা পড়েছিলাম ভার্ব 1, আর যদি বস্তু হয় তাহলে পড়েছিলাম ভার্ব 3। তো দিস ইজ ভেরি সিম্পল। একটু খেয়াল করেন, হ্যাড টুথ আছে, তো এটা তো বস্তু, তাহলে ভার্ব 3 হবে, এই যে ফিল্ড হয়েছে। এবার খেয়াল করেন, হ্যাড ইয়োর টেম্পারেচার আছে, তো টেম্পারেচার তো বস্তু, তাহলে এটা কি হবে? ভার্ব 3 হবে। এইবার খেয়াল করেন, এখানে হ্যাড আছে, দে আর লয়ার, লয়ার তো ব্যক্তি, তাহলে 2 প্লাস শুধু V1 হবে, এখানে 2 + V1 দেওয়া হয়েছে, তাহলে এখানে চেঞ্জ হবে। পরেরটা খেয়াল করেন, হ্যাড আছে দ্য বিউটিশিয়ান, বিউটিশিয়ান হচ্ছে একজন ব্যক্তি, তাহলে যেহেতু এটা ব্যক্তি তাহলে কিন্তু শুধু ভার্ব 1 হবে, তাই ডু হবে, ডান হবে না। আমরা যদি পার্ট এটা একটু খেয়াল করি, পার্ট এ, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এই যে আমাদের হ্যাভ আছে, হ্যাভের পরে ডেন্টিস্ট আছে, দন্ত চিকিৎসক, ব্যক্তি, তাহলে ভার্ব 1 দিতে হবে, তাহলে উত্তরটা হবে ফিল। আমরা যদি সামনের দিকে একটু আগাই, এই পুরো প্রশ্নটা দেখেন, প্রশ্নটা দেখে মনে হবে কত বড় প্রশ্ন এবং কত কঠিন রুলস কি কি আছে তার নয় ঠিক। সো আপনি যদি খুব সহজে পজিটিভ ভার্বের দিকে তাকান, আপনি যদি চিন্তা করেন যে এইখানে তো আমরা দেখতে পাচ্ছি যে হ্যাভ আছে এবং হ্যাভের পরে দেয়ার নেম আছে, তা তাদের নাম, নাম তো আর ব্যক্তি না, নাম তো বস্তু, তাহলে বস্তু যেহেতু আছে তাহলে এখানে ভার্ব 3 হবে, উত্তরটা হবে প্রিন্টেড, উত্তরটা হবে প্রিন্টেড। একদম সহজ ব্যাপার, কিন্তু প্রশ্নটা দেখেন অনেক বড় এবং প্রশ্ন পড়ে শেষ করতে গেলে আপনার আরও সময় লাগবে, অনেক সময় দরকার। লেটের ক্ষেত্রে কি হবে? লেটের ক্ষেত্রে ব্যক্তি বস্তু যাই থাকুক V1 হবে। লেটের ক্ষেত্রে আপনার অবজেক্ট যদি ব্যক্তি হয় তাও ভার্ব 1, যদি বস্তু হয় তাও কিন্তু ভার্ব 1, রাইট? সো আমরা যদি খেয়াল করি, এখানে লেট আছে, লেটের পরে আস আছে, কিন্তু এখানে 2 + V1 আছে, এটা ভুল। তাহলে লেটের পরে ব্যক্তি বস্তু যাই থাকুক ভার্ব 1। পরেরটা সেম কথাবার্তা, খেয়াল করেন, এইখানে দেখতে পাচ্ছি লেট আছে, লেটের পরে ব্যক্তি বস্তু যাই থাকুক ভার্ব 1, ভুল। তাহলে লেট মি ইউজ। খেয়াল করেন, এই যে লেটের পরে আস আছে, আসের পরে যদি আমরা খেয়াল করি, লেট আস, এখানে দা ব্রো দিয়ে দিয়েছে, নাউন বসিয়ে দিয়েছে, হবে না, এখানে ভার্ব বসাইতে হবে এবং ভার্বের বেস ফর্ম বসাইতে হবে, তাহলে শুধু ব্রো হবে। পরেরটাও খেয়াল করেন, লেটস পিপল, লেটস পিপল, তাহলে লেটের পরে ব্যক্তি বস্তু যাইতে হোক ভার্ব 1, এখানে ভার্ব 2 বসানো হয়েছে, হবে না, উত্তরটা হবে টেক। আমরা যদি পার্ট এ তে একটু তাকাই, পার্ট এ, আমরা পার্ট এ দিকে তাকাইলে দেখতে পাবো এই যে অপশনগুলোতে লেট আছে, লেট আছে। তো সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বেস যুক্ত হয়, এটার সাথে এস বেস যুক্ত আছে, এটার সাথে এস বেস যুক্ত আছে, বাকিগুলো বাদ। এবার চিন্তা করেন স্টুডেন্টস আছে, তাহলে স্টুডেন্টস যেহেতু আছে, লেটের পরে ব্যক্তি বস্তু যাইতে হোক ভার্ব 1 হবে, এটা উত্তর হবে। এখানে আবার ফর আনা হয়েছে, যেটা ভুল। সো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। এই প্রশ্নটাতে যদি খেয়াল করি, এখানে দেখা যাচ্ছে লেট এনি অ্যাটলেট, তো লেটের পরে ব্যক্তি বস্তু সাধারণত দেখার কোনো প্রয়োজন নেই, কারণ লেটের পরে ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন ভার্ব 1 হবে। সো টু কন্টিনিউ হবে না, শুধু কন্টিনিউ হবে, টু কন্টিনিউ হবে না, শুধু কন্টিনিউ হবে। আচ্ছা, আমরা যদি আরেকটু সামনের দিকে যাই, আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হেল্প। হেল্পের ক্ষেত্রে আমরা জানি ব্যক্তি হয়, হেল্প, হেল্পের ক্ষেত্রে ব্যক্তি হেল্প করতে পারে, বস্তু হেল্প করতে পারে না। সো ব্যক্তির ক্ষেত্রে আমরা 2 + V1 বসাই, আর বস্তুর ক্ষেত্রে আমরা কিছু বসাই না, তার মানে এখানে সবসময় ব্যক্তিই থাকবে। তবে এখানে একটা জিনিস মনে রাখবেন, এখানে যেমন 2V1 বসে, 2 + ভার্ব 1 বসে, তেমন শুধু ভার্ব 1 বসে, 2 + ভার্ব 1 বসবে, শুধু ভার্ব 1 বসবে। এটা তো অনেকে গুলিয়ে ফেলি পরীক্ষার সময়, যে 2 + V1 পড়ছিলাম, এটা তো নাই, তাহলে উত্তর কি দিব? তাহলে ভার্ব 1 দিতে হবে, এটা মাথায় রাখতে হবে। আমরা যদি একটু সামনের দিকে যাই, আমরা দেখতে পাচ্ছি এখানে হেল্পস আছে, তো হেল্পসের পরে এই যে ব্যক্তি আছে হার, তাহলে এরপরে এই যে ভার্ব 1 দিয়ে লিখেছে, দেখেছেন ভার্ব 1, আবার আপনাকে 2 + ভার্ব 1 দিয়েও লিখতে পারবেন, তার মানে দুইভাবে লেখা যাবে হেল্পের ক্ষেত্রে। এই যে দেখেন হেল্প ইচ আদার, এই যে ইচ আদার তো ব্যক্তি, তাহলে খেয়াল করেন ব্যক্তি থাকার কারণে এই যে ভার্ব 1 দিয়ে লিখেছে,
আবার এখানে এই যে 2 প্লাস ভার 1 দিয়েও লিখেছে। সো এইভাবেই প্রত্যেকটা উদাহরণ লেখা আছে। আমরা যদি একটু পার্ট এ তে চলে যাই, একটু খেয়াল করবেন পার্ট এ তে আমরা এইখানে হেনরি ফ্লাগার রয়েছে। সো উনি হচ্ছে ব্যক্তি, আর হেল্পের ক্ষেত্রে তো আমরা হয় ভার 1 বসাই, নাহলে 2 প্লাস ভার 1 বসাই, হয় ভার 1 নাহলে 2 প্লাস ভার 1। সো এটা উত্তর হবে, সরি আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে হেল্পড ফর্মিং, এটা উত্তর হবে, এটা বাদ। বাকিগুলোতে যদি দেখি এখানে অতিরিক্ত করে সাবজেক্ট নিয়ে আসা হচ্ছে, আনা লাগবে না কারণ আমার এখানে সাবজেক্ট আছেই। সো এটাকেও যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের হাতে এখনো দুইটা আছে, এখানে হেল্পিং আছে আর হেল্পড আছে, কোনটা উত্তর হবে? বি হবে। এবার অনেকেই বলবে স্যার ডি কেন হইলো না? কারণ ডিটা হচ্ছে আমার একটা নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব কখনো মেইন ভার্ব হতে পারে না, তাহলে উত্তরটা হবে হেল্পড ফর্ম, এটা উত্তর হবে। আমরা পরবর্তী প্রশ্ন যদি চলে যাই, এই প্রশ্ন যদি তাকাই পার্ট বি কোথায় ভুল আছে যদি আপনি একটু খুঁজে বের করার চেষ্টা করেন তাহলে দেখতে পাবেন এই যে হেল্পস আছে, হেল্পস। এবার হেল্পসের পরে তো দা নরিশ হবে না, হয় টু নরিশ হবে না হলে শুধু নরিশ হবে। সো ভুল আছে ডি নাম্বারটা। এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি ব্যালেন্স টোফেলের 20তম প্রবলেম। সো আমরা চেষ্টা করছি প্রত্যেক দিন 10টা করে প্রবলেম আপনাদেরকে দেওয়ার। আগের দিনে আমরা 1 থেকে 10 পর্যন্ত পড়েছিলাম, আজকে আমরা 11 থেকে 20 পর্যন্ত পড়লাম। নেক্সট 20-এর পর থেকে আসল খেলাটা শুরু হয়েছে। খেলাটা মূলত 1 থেকে 20 পর্যন্ত আমাদের অনেকের কাছে কঠিন মনে হয়, মানে সহজ মনে হয়, কিন্তু 20-এর পরে যেহেতু আসল খেলা, সো সেই খেলাটা খেলতে হবে 21 থেকে। ইনশাআল্লাহ নেক্সট কোনো ক্লাসে দেখা হবে। যখনই আপনারা বারবার মেসেজ দিবেন আমাদের পেজে যে আমাদের আরও বেশি ক্লাস দেওয়া হোক, এবং যখন আপনারা বেশি বেশি কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন, তখন আমরা আরও বেশি অনুপ্রাণিত হব, ক্লাসটি শেষ করব এবং আরেকবার রিভাইজ করার জন্য শেয়ার করে রাখবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টার্নিং পয়েন্টের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।